দেখি তো কে তোকে বাঁচাতে আসে, কার কলিজাতে এত সাহস। ভাই আপনি কেন কষ্ট করছেন, আমার উপর ছেড়ে দেন না। ও নিলয় হাসানকে চ্যালেঞ্জ করেছে, জবাবটা আমাকেই দিতে হবে। ইউ ব্লাডি। কথাটা বলে আমি বেদম মারা ছেলেটাকে পেটাচ্ছি। হঠাৎ করে কেউ আমাকে পিছন থেকে ঘুরিয়ে টেনে ঠাস করে চড় মারে। আশেপাশে সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি গালে হাত দিয়ে সামনে তাকিয়ে আছি। আমার চেলাগুলো নীরার দিকে এগিয়ে যেতে গেলে আমি ইশারাতে সবাইকে চুপ থাকতে বলি। লজ্জা করে না এভাবে মাঝ রাস্তায় একটা অসহায় ছেলেকে কুকুরের মতো মারছেন? সবাই আপনাকে চিনলেও আপনি আমাকে চিনেন না। আমি যে আপনার কি হাল করতে পারি সেটা ভাবতেও পারবে না। সরুন আমার সামনে থেকে, অসভ্য ছেলে একটা। ইস, কি অবস্থাটাই না করেছি। এই, আপনি কি মানুষ নাকি পশু? এই মেয়ে, মুখ সামলে কথা বলো। চুপ কর। হ্যাঁ, আপনি থাকেন চোরের সাক্ষী গাছ কাটা। আপু, আপনি ভাইয়াকে ভুল বুঝছেন। ও, তুমি এখন ওই গুন্ডাটার হয়ে কথা বলছো? দেখো তো নিজের চোখে। তারপরেও আজ কলেজে এই ছেলে আর তার সঙ্গীর আমাকে খুব বিরক্ত করেছে, এমনকি আমার গায়েও হাত দিতে চেয়েছে। আমি নিলয় ভাইয়াকে বলেছি, ভাই তাই তো ওকে এবার বাসার সামনে এনে ও সবার সামনে আমার ওড়না ধরে। মেয়েটার বলতে পারলো না, কেঁদে উঠলো। কি এত বড় সাহস, মেয়েদের বিরক্ত করে? ওর কাহিনী তো শেষ, এখন তোমার কি হবে? আমার এগিয়ে আসা দেখে নীরা ভয় পেয়ে যায়। আই এম সরি। কথাটা শেষ করার আগেই আমি নীরাকে হ্যাঁচকা টানে দু হাতের মধ্যে আটকিয়ে নিয়ে বলি, ম্যাডাম এত রাতে আপনি বাইরে কি করছেন? আমি তো বড্ড খারাপ মানুষ, গুন্ডা, আবার অসভ্য বটে। এখন আমি যদি আপনাকে কিছু একটা করে ফেলি তখন? দেখুন, আমি আপনাকে ভুল বুঝে। আমি তো ভুল বুঝে করবো না ম্যাডাম। সবার সামনে নিলয় গায়ে কেউ হাত তুলেছে, তাও আবার এত সুন্দরী একটা মেয়ে। আপনাকে কিভাবে ছেড়ে দিই বলেন তো? নীরা আমার পায়ের ওপরে জোরে পা তুলে দিয়ে দৌড় দিতে লাগলো। আমি যারা হাত টেনে আবারও কাছে টেনে নিই। নিজের সেধে যখন একবার আমার জীবনে ইন্টারফেয়ার করেছো, তখন তো তোমাকে আমি এত সহজে ছাড়ছি না। যত সময় নিলয় না মনে করে তত সময় তুমি আমার হাত থেকে ছাড়া পাবে না, বুঝলে জান পাখি? নীরা হ্যাচকা টানে নিজেকে সরিয়ে নেয়। অসভ্য কোথাকার। এই কথাটা বলা মাত্রই নীরা মারে এক দৌড়। এত বড় সাহস! ভাই একবার বলেন, মেয়েটা সব তেজ ছুটিয়ে দেব। আমি সাথে সাথে ছেলেটাকে এক চড় মারি, ঠাস করে। ভাবিও তোর, বুঝে কথা বল। হাই, তোরা দুটো এত রাতে কই গিয়েছিলি? ফুপি, আমার তো কোথাও না, নিচেই ছিলাম। তাই না রে? হ্যাঁ হ্যাঁ ফুপি, নিচেই ছিলাম। নতুন জায়গা, একা কোথাও যেও না। আর জিয়া, তোকেও নীলার সাথে একই কলেজে ভর্তি করিয়ে দিলাম পড়াশোনার জন্য। পড়াশোনা বাদ দিয়ে এই বদমাইশ মেয়ের পিছে ঘুরিস না। নিজে তো গেছে, তোকেও নেবে। আম্মু, তুমি আমাকে ইনসাল্ট করছো কিন্তু। সে তো করছে, এতে একটু লজ্জা করে বইগুলো খুলে দেখে নাম্মা যান। দূর, ভাল লাগে না, গেলাম আমি রুমে। আপু, আমার কিন্তু খুব ভয় লাগছে। কেন? ছেলেটাকে দেখেছো? পুরাই মাফিয়া লুক। উফ, কি স্মাইল, প্রেমে পড়ার মতো। উনি যখন ছেলেটাকে মারছিল সবাই চুপচাপ দেখছিল, মানে উনি কোনো গ্যাং এর লিডার হবে। আর তুমি কিনা তাকে সবার সামনে চড় মারলে। আরে আমি ভয় পাবো কেন? আর যা হয়েছে তা তো মিসআন্ডারস্ট্যান্ডিং এ হয়েছে। তুমি বুঝেছো? সে যদি না বুঝে, উনি যদি তোমাকে এমন হকি স্টিক দিয়ে ধুমধারাম পিটায়, কি করবে তুমি? কি মারবে? হ্যাঁ, তুমি মেরেছো, ও কি ছেড়ে দিবে তোমাকে? আমি ভয় পাই নাকি? কান ধরে দিব এক চড়। ভয় আর আমার সামনেই আসবে না। তুমি যে কত সাহসী প্রমাণ নিয়ে এসেছি। সে তো উল্টো দিকে দিয়া দৌড়, তাও আমাকে রেখেই। তো তুই আমাকে ভয় দেখাচ্ছিস? বেয়াদব মেয়ে, তুই আমার বোন নাকি শত্রু? হ্যাঁ, চুপচাপ ঘুমো, নয়তো খবর আছে। হ্যাঁ, কান ধরে বাইরে ফেলে দিব। বজ্জাত মেয়ে, আমি মরছি আমার জ্বালায়, আর সে দেখায় আমায় ভয়। আপু, নো মোর ওয়ার্ড। সকালে নীরা টিয়ার সাথে কলেজ ক্যাম্পাসে বসে আছে। হঠাৎ করে কেউ একটা ব্ল্যাক কার নিয়ে কলেজে ঢোকে, যার আশা দেখে ক্যাম্পাসে ছোটখাটো একটা জটলা বেঁধে গিয়েছে। আপু দেখো, কারটা হেভি না? তুই কার দেখছিস বেপি? আমি দেখছি ছেলেটাকে, কি ড্যাশিং রে। উফ,
আসলাম। বাবা, তুমি আবার ছেলেদের ব্যাক সাইড থেকে ক্রাশ খাওয়া শুরু করছো নাকি? বাজে কথা বলবি না, যারা সুন্দর তারা সব দিক থেকেই সুন্দর। ব্ল্যাক শার্ট, শার্টের হাতা আবার কবজি পর্যন্ত ফোল্ড করা। ওহ, বাম হাতে কালো বেল্টের ওয়াচ, ডান হাতে মনে হচ্ছে স্বর্ণের মোটা ব্রেসলেট টাইপের কিছু। চুলের স্টাইল আর দাঁড়িয়ে থাকার স্টাইল, মাশাল্লাহ। এই আমার ধরে এত সুন্দর পিছে থেকে না জানি সামনে থেকে দেখলে আমার কি অবস্থা হবে। এই টিয়া বেবি, আমার একটু ধৈর্য রাখিস রে। ওর মুখটা থেকে আমি ক্রাশের চোটে না আবার হার্ট ফেল করি। বেশি লাফাইও না বোন, আমার মনে না কু ডাকছে। একটা উস্টা মারুম আবার কোনো বাজে কথা বললে। এই মরেছে রে। এ এ এ এই আপুরে, কি হলো? তোমার ক্রাশটারে চাইয়ে দেখ আপু। কেন? ও মা গো! কথাটা বলেই নীরা বসা থেকে ঠাস করে নিচে পড়ে যায়। আপুরে, তোমার ক্রাশের ঠেলায় নিচে পড়ে গেলা নাকি? এই রে, এদিকে আসছে কেন? আপুরে, তুমি তো শেষ। তোমার সাথে আমাকেও চ্যাপ্টা বানিয়ে দেবে পিটিয়ে। বেয়াক্তব, তোকে তো আমি পরে দেখছি। কথাটা বলেই নীরা হুড়মুড়িয়ে মারে এক দৌড়। এই আপু, আমাকে নিয়ে যাও। কলেজের মেইন গেটের কাছে আসতে নীরা নিজের হাত কারো হাতের মুঠে অনুভব করে। টিয়া, তোরে আমি। নীরার সামনে তাকিয়ে দেখে হাতের মালিক টিয়া না, নিলয়। নিলয়কে ভয়ঙ্কর সুন্দর লাগছে দেখতে, দেখে কেউই ক্রাশ খাবে, কিন্তু নীরার জন্য এটা বাঁশ হয়ে সামনে দাঁড়ায়। আপনি? কি বাবা ম্যাডাম, আমাকে থেকে পালাচ্ছিলে কেন? আমি আপনাকে দেখে যাচ্ছিলাম না তো। নীরাকে এক ঝটকায় নিজের কাছে নিয়ে এসে বলি, আমাকে বোকা পেয়েছেন ম্যাম, যার জন্য এত আয়োজন করে কলেজে ঢুকলাম, আর সেই কিনা আমাকে দেখে উল্টো পথে দৌড় দিল। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু, আমাকে ছাড়ুন, লোকে দেখছে। আমার এমন ভাবে চারিদিকে তাকালো, ও চাউনি দেখে সব ছুটে পালালো। এইভাবে মুচড়ো মুচড়ি করে কি হবে? তাকিয়ে দেখছো আমাকে, আমার বুক পর্যন্ত না তুমি, এত সহজে আমার কাছে তো ছাড়া পাবে না। শুনুন, ভালো হচ্ছে না কিন্তু। কথাটা বলেই নীরা নিলয়কে ধাক্কা মেরে দৌড় দিতে লাগলে নিলয় এক হাতে নীরার হাতটা মুচড়ে পিছন ঘুরিয়ে অন্য হাতে নীরাকে জড়িয়ে ধরে। নীরা নিলয়ের বুকের সাথে আটকে আছে। হুশ, আওয়াজ নামিয়ে। আজ পর্যন্ত কেউ আমার সামনে উঁচু গলায় কথা বলে না, আমার বাবাও না, আর যে বলে সে কথা বলার অবস্থায় থাকে না। শোনেন, কাল আমি ইচ্ছে করে কিছু। আই লাভ ইউ। হোয়াট? আমি তোমাকে ভালোবাসি। আই পাগল হয়ে গেছেন আপনি, ছাড়েন আমাকে। কাল রাত থেকে পাগল হয়ে গেছি তোমার জন্য, পারলে ছাড়িয়ে নাও। একবার ছুটতে পারলে না মেরে ফেলবো আপনাকে। এই না হলে নিলয়ের রানী। রানী? আই কিসের রানী? আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কেমন পরিবার থেকে বিলং করেছেন আপনি। বখাটে অসভ্য কোথাকার, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমাকে ছেড়ে দিন একবার, তারপর আপনাকে খুন করে ফেলবো। একটু বেশি বলে ফেলছো না নীরু? নীরু গোষ্ঠী কিলাই, তুই ছাড় আমাকে, ছাড় বলছি। নীরা কথাটা বলার সাথে সাথে নিলয় নীরাকে ছেড়ে সামনের দিকে ঘুরিয়ে ঠাস করে চড় মেরে দেয়। নীরা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। আপনি আমাকে? নো মোর এনি ওয়ার্ড। আর একটা কথা বললে এমন একটা চড় দেবো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। চট তো দিলেনি। মারবো না তো পুজো করবো নাকি তোমাকে? তোমার সাহস কি করে হয় আমার সাথে এমন বিহেভ করা? বলো তো, চেনো তুমি আমাকে? কি অবস্থা করতে পারি তোমার? আপনি এমন। আবার কথা বলে, কি বললাম আমি তোমাকে? এই প্রথম আর এটাই শেষ। আমার সাথে এইভাবে কথা বলার সাহস দ্বিতীয়বার করবে না। আমার কথা মতো চলবা, তোমাকে মাথায় করে রাখবো। আমি তোমার মতামত চাইনি, ভালোবাসি তোমাকে, সেটাই বলেছি। আর তুমি মানতে বাধ্য। এখন থেকে যখন ইচ্ছা তোমাকে টাচও করবো আর ভালোবাসবো। মকের মূল্য পেয়েছেন? সাহস কি করে হয় আমাকে? চর কি আর আরেকটা খেলে চুপ করবা নাকি? কিসের এত সাহস দেখাচ্ছেন আপনি? লিসেন, আই জাস্ট হেট ইউ। চুপ, একটা সাউন্ড হবে না। তোকে ভালোবাসতে হবে না, আমি আদায় করে নেব। এরা ভয় পেয়ে কান্না থামিয়ে দেয়, কিন্তু ফোপাতে থাকে। বসো। নীরা চট করে ঘাসের উপরে গুটি মেরে বসে পড়ে। নিলয় নীরার সামনে বসে। লাস্ট ওয়ার্নিং টু ইউ, আমার মুখের উপর কথা বলার আগে দুবার ভাববে, ঠিক আছে? নীরা ভয়ে চুপচাপ মাথা হেলিয়ে হ্যাঁ বলে।
ওর নাকি গলায় ঝোলানোর জন্য নাকি শরীর ঢাকার জন্য? ঠিক করো। কাল থেকে যেন এইসব ড্রেস পরে বের না হও, আর চুল যেন ছাড়া না দেখেছি। এত সাজাও যাবে না, ক্লিয়ার? নীরা মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে। আর যদি এইভাবে রাস্তায় দেখি তো ঠ্যাং ভেঙে দেবো, বলে দিচ্ছি। কিন্তু এখন থেকে তোমার উপর পুরো নজর থাকবে। আর আমার কথা মাথায় আছে তো? কোন কথা? ওই যে আই লাভ ইউ। নীরা আবালের মতো নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়ের আই লাভ ইউ বলার প্রেক্ষিতে নীরা যে কি বলবে ভেবে পাচ্ছে না। এইভাবে চড় মেরে ধমকে বকে যে কেউ প্রপোজ করে সেটা নীরার জানা ছিল না। নীরা দুটো চড় খেয়ে শক হয়ে যায়। ক্রাশের ক্ষুধা জনমের মতো ঘুঁচে গেছে। আমি বাসায় যাব। সোজা বাসায় যাবে। আর টিয়া বেবি? টিয়া এক দৌড় নিলয়ের সামনে এসে দাঁড়ায়। এভাবে লুকিয়ে লুকিয়ে বোন দুলাভাইয়ের কথা শোনা মোটেই ঠিক না। আর এমন করবা না, বুঝেছো টিয়া বেবি? হ্যাঁ ভাইয়া। আরে ভাইয়া কেন, দুলাভাই বলো। হ্যাঁ হ্যাঁ, দুলা ভাই। ওকে টিয়া শালিক পাখি, সোজা বোনকে নিয়ে বাসায় চলে যাও। টিয়া নীরার হাত ধরে টানতে টানতে বের হয়ে আসে। বোন খাবে আর ক্রাশ? এটা কি হলো রে টিয়া? টিয়া নয়, টিয়া বেবি। শুনলা তোমার ক্রাশ কি বললো? 2টা চড়, জীবনে কেউ মারেনি আমায়, আর আজ আমাকে এত জোরে জোরে 2টো চড় মেরে দিল। বাপ দাদার জন্মেও শুনি নাই এমন করে কেউ প্রপোজ করতে পারে। ইউ আর লাকি আপু। আর একটা কথা বললে উষ্টা দিয়ে উকান্না পাঠাই দিব, বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমার উপরেই তো যত ঝাড়ি দিতে পারবে, আর দুলা ভাইয়ের সামনে তো। আরে দুলাভাই? কে তোর দুলাভাই? এমন চড় দিব না, ও জানে না কার সাথে পাঙ্গা দিয়েছে, চেনে না আমায়, ওর কি অবস্থা করব। সে তো দেখা যাচ্ছে, মাত্র তো গালটা লাল হয়েছে। এখন সোজা বাসায় চলো, তোমার ক্রাশ তো আমাকে বলছে সোজা বাসায় নিয়ে যেতে, তাড়াতাড়ি চলো। ভাই, বল। বাবা তোকে ডাকছে। ফালতু কাজের জন্য আমার কোনো সময় নেই। বাবা অসুস্থ ভাই। পাপের শাস্তি পাচ্ছে, আর তুই আমাকে কেন বলছিস? যা এখান থেকে। সবকিছু ভুলে যা ভাই, ভুল তো মানুষ মাত্রই হয়। আমাকে বোঝাতে আসবি না, আমি সব বুঝি। শুধু তোর জন্য আমি এই বাড়িতে বসে আছি। এখনো সময় আছে, চল আমার সাথে। আমরা ভাই বোন মিলে খুব ভালো থাকবো। আমি বাবাকে ছেড়ে যেতে পারবো না। ভুলে যাচ্ছিস, উনি আমাদের মায়ের খুনি। ভাই তুই। চুপ, একটা কথা না, আমি আর এই বাড়িতে আসবো না। তুই থাক তোর মায়ের খুনিকে নিয়ে। যদি কখনো ভাইয়ের প্রয়োজন মনে হয় চলে আসিস। ভাই, ভাই প্লিজ, তোকে বাবার এখন দরকার। ভাই, ভাই যাস না প্লিজ, ভাই যাস না। আমি বের হয়ে আসি। নীরা, টিয়া, তোরা রেডি হসনি এখনো? আমি তো রেডি ফুপি, কিন্তু তোমার মেয়ে যাবে না বলছে। কেন যাবি না শুনি? তুই কি চাস তোর জন্য সবার যাওয়া বন্ধ হয়ে যাক? এত করে বলছে তোর খালা, না গেলে কেমন হয় শুনি? আম্মু এখন তো বিয়ে না, জাস্ট তুলি আংটি পরিয়ে যাবে। তোমরা যাও, আমি বিয়েতে যাব। বেশি কথা বলা শিখে গেছিস, মারবো টেনে এক চড়। আবার চল? আবার চড় মানে? না 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 না, ফুপি মানে। তুমি যাও, আমি আসছি। রাতে যেগুলো দিয়েছি সেগুলো পরে রেডি হইনি। তুমি যাও ফুপি, আমি আপুকে রেডি করে আসছি। আপুরে এত সোজা না রে। কেন? দুলা ভাই, মানে তোমার ক্রাশ যদি দেখো তো ফ্রি তো চর খেতে হবে। টিয়ার বাচ্চা, তুই বের হ আমার রুম থেকে। বোন, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার মনে কুড আসছে। তুমি এত সেজে এসো না, আর চুলটাও ছেড়ে দিয়েছো। এত মেকআপ, কাজল, টিপ, লিপস্টিক, গড আর হলুদ শাড়ি, না জানি আজ কয়টা দুলাভাই পাবো। চুপ বেয়াদব। নীরা, মা আর টিয়া তিনজনে নীরার খালার বাসায় চলে আসে। নীরার খালাতো বোনের এঙ্গেজমেন্ট আজ। নীরা তো আজ এখানে এসে খুব খুশি। সকালের ঘটনাটা ভুলেই গেছে। টিয়া নীরার পাশাপাশি দাঁড়িয়ে আছে। বরের কয়েকটা বন্ধু গোল হয়ে বসেছিল। নীরাকে দেখে ওদের প্রায় সবাই ক্রাশ। নীরা আর টিয়া সেখানে চেয়ারে বসে পড়ে, আর সবাই টিয়াকে নিয়ে কানা ঘষা শুরু করে দেয়। আপুরে দেখো না, ছেলেগুলো কিভাবে দেখছে তোমাকে। এখন যদি দুলাভাই এখানে থাকতো, সবগুলোকে চিরা চ্যাপটা করতো। দোহাই লাগে বোন,
তুমি দয়া করে আর ক্রাশ খেও না। একটা ক্রাশ বাস হয়ে দাঁড়িয়ে আছে, আবার একটা পুরো বাস ঝাড় হয়ে সামনে আসবে। চুপ কর। হাই, আমি পলাশ। হাই, আমি টিয়া, নাইস টু মিট ইউ। আর উনি? নিহারিকা, নিহা। আমি কি বসতে পারি এখানে? বসেন। কে বারণ করেছে? তো ভাইয়া, আপনি বরপক্ষের? জি না, ছোট আপু, আমি তুলির কাজিন। ও, নীরাপু তো কাজিন। আমি তো কোনোদিন দেখিনি। আসলে আপু বেশি আসে না তো, তাই। আপনি বিবাহিত? 5টা বেবি আছে। আর আমি সেই বেবিদের বাবা। ভেরি ফানি। এই আপু। কি হলো? টিয়া ইশারাতে সেই ছেলেটাকে দেখালো। নীরা এত সময় যে ছেলেটা প্রশংসা করছিল সেই মানুষটাকে দেখে নীরা উল্টে যেতে লাগে। পলাশ নীরার হাত ধরে সামলে নেয়। হোয়াট রং? আমাকে দেখি নীরা জান উড়ে যায়, কারণ নীলার চোখ দুটো লাল হয়ে আছে। হাত দুটো মুঠো করে নীরার দিকে এগিয়ে আসছে। নীরা চোখ বন্ধ করে শাড়ির কুচিটা ধরে মারে এক দৌড়। কি হলো? উনি এভাবে দৌড় দিল কেন? এখন আমিও দেব টাটা বলে আমিও দৌড়। বোন রে, আমার দিন এত খারাপ যাচ্ছে কেন বলতো? শনি মহারাজ সব সময় আমার পিছে পড়ে আছে কেন? আগেই বলেছিলাম এত সেজো না। দুলাভাই যা বারণ করেছিল তুমি তা পরিপূর্ণ করে বসে আছো। এখন কেন এই ভাঙা স্টোরুমে পালিয়ে আছো? যাও না বাহিরে। সুন্দরী মেয়েকে এভাবে নোংরাতে বসে থাকতে মানাচ্ছে না। দিব একটা উস্টা। বড় বোন আমি তোর, আর তুই আমাকে ধমকাচ্ছিস? টেনশন দিবি না, চল বাড়ি চলে যাই। যাও না, যমরাজ বসে আছে, গর্দা নিয়ে নেবে। টিয়ার বাচ্চা, তোরে আমি মেরে ফেলবো। আমি কাউকে ভয় পাই না, কাউকে না। তাই কাউকে ভয় পান না আপনি? টিয়া নীরা পিছে ঘুরে দেখে নীলা একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দিব একটা উস্টা। বড় বোন আমি তোর, আর তুই আমাকে ধমকাচ্ছিস? টেনশন দিবি না, চল বাড়ি চলে যাই। যাও না, যমরাজ বসে আছে, গর্দা নিয়ে নেবে। টিয়ার বাচ্চা, তোরে আমি মেরে ফেলবো। আমি কাউকে ভয় পাই না। তাই নাকি? কাউকে ভয় পান না আপনি? টিয়া আর নীরা পিছে ঘুরে দেখে নীলা একটা মোটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো সাহসী রানী, বলেন আপনি কাউকে ভয় পান না? আপুরে, আজ দুলাভাই তোমাকে এরকম করে ভেঙে দেবে। হাতের লাঠিটা দেখেছো? ও মা গো, আল্লাহর হস্তে একটা দিলেই তুমি ফুপা ফুপার আব্বা 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। মনটা চাচ্ছে তোরে সহ ওই বচ্চাটারে ধপাতের মতো তুলে তুলে আছড়াই। বেয়াদব মেয়ে, মস্করা তোর আমার সাথে? হ্যাঁ, আমার সাথে? আমাকে বকছো তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আই টিয়া বেপি, এমন করিস না। তুই আমার একটা মাত্র আদরের ফুফাতো বোন, তাই না? বাটার আমাকে নামে ঘে। দুলাভাই মানে তোমার বাসারকে মারো, দেখো মার খাওয়া থেকে বাঁচতে পারো কিনা। কতবার বললাম এত সেজো না, কে শুনে আমার কথা? আবার ঘুরে ফিরে একজনকেই গ্রাস খায়। বলি কেন রে, ছেলে কি অভাব পড়েছে? নিজে জিজে কেন যাও বাস খেতে বলো তো? বেয়াদব মেয়ে, তুই কেমন করে বারণ করলি আমাকে যে আমি শুনি নাই? আরে বাস, এখন আমার দোষ? এখন আমার মনে হচ্ছে তোমার জন্য ওই লাঠিটাই উপযুক্ত। এর মধ্যে আমি আবারও চিল্লিয়ে উঠি, আই নিড মাই অ্যান্সার, ড্যাম ইট। বলে আমি আবার আরেকটা ফার্নিচারে বাড়ি দিলাম। ভাগ্যবশত সেটাও ভেঙে যায়। এটা দেখে টিয়া নীরা দুজনেই ঢোক গেলেন। আমি আপনি কি বলেন? বলছিলাম কি ভাইয়া, না না মানে দুলাভাই। তোমাকে আমি কিছু বলতে বলিনি, চুপ থাকো, নয়তো এটা দেখেছো তো? না দুলাভাই, আমার জানের দুলাভাই, আমার প্রাণের দুলাভাই, আমি আপনার একটা শালি। আমাকে মারলে আপনার পাপ হবে, পাপ। আমি লাঠিটা দেখিয়ে বললাম কথাটা। আমার কি হবে সেটা আমি বুঝবো। তুমি মুখে তালা মেরে থাকো আর বাইরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকো, যাও। আমার ধমকে পুরো ঘর কেঁপে ওঠে আর টিয়া সাথে সাথে মারে এক দৌড়। টিয়া রুম থেকে বের হয়ে এসে বুকে একটা ফু দিয়ে ধপ করে সেখানে থাকা একটা চেয়ারে বসে পড়ে। এটা আমি নীরার সামনে একটা চেয়ার টেনে বসে।
আর হাতের লাঠিটা নীরাকে দেখিয়ে ঘোরাতে থাকি। নীরা যদি পারে তো দেওয়াল ভেঙে দেয়ালের মধ্যে ঢুকে পড়ে। আমি পা থেকে মাথা অব্দি নীরাকে অনুসরণ করছি। বা হলুদ শাড়িতে তো একদম হলুদ পরীর মতো লাগছে। আবার চোখে কাজল তো দেখছি, উফ, আবার চোখে তো এত সাজ, পুরো মুখটা তো অপসরের মতো লাগছে। ও চুলে দেখছি সেই স্টাইল। ঠোঁটের কথাটা বাদই দিলাম, টকটকে লাল লিপস্টিক। কথাগুলো বলছি আর চেয়ারের পায়ের সাথে লাঠি দিয়ে ঠক ঠক করে বাড়ি হচ্ছে। আমি নীরা কথা শুরু করতেই আমি এবার গর্জে দাঁড়িয়ে যাই। বসা চেয়ারটা পিছনে থেকে লাথি মারি। নীরাকে এবার দেখি সে হাও মাও করে কেঁদে উঠল। একটা সাউন্ড যদি এখন হয় তো মেরে এই রুমে পুঁতে রেখে যাব। একদম চুপ। নীরা আমার ধমকে চুপ মেরে যায়। বারণ করেছিলাম না তোমাকে? কেন আমার কথা অবাধ্য হলে? কি ভেবেছিলে আমি জানতে পারবো না? আগেই বলেছিলাম আমার অবাধ্য কপালে দুঃখ আছে তোমার। আমি তোকে চুপ থাকতে বলেছি না আমি? হ্যাঁ, খুব শখ না এইরূপ অন্যকে দেখানোর? খুব শখ। কার অর্ডারে তুমি এভাবে বের হয়েছো? হঠাৎ করে আমি নীরার সামনে একটা কাগজের কলম ধরলাম। সাইন করেন। কিসের কাগজ? আমি সই করতে বলেছি। নীরা তাড়াতাড়ি সই করে দেয়। আমি বাড়ি যাব। কেন বাড়ি যাবেন কেন? সবাইকে দেখানো শেষ নাকি? দেখান বাইরে গিয়ে। কতজন যে আপনার এই রূপ দেখে ফ্ল্যাট। বাই চান্স এমন যদি হয় তাহলে আমি সত্যি তোকে মেরে দেবো। কারণ আজ থেকে তোর সব সাজ শুধু হবে আমার জন্য। তোকে সব রকম ভাবে শুধু আমিই দেখবো, অন্য কেউ না। তো সমস্ত রূপে জোয়ার শুধু আমি দেখবো। ছিটে ফোটা যদি কেউ। আমি আপনার কেউ হই না। আমার উপর আপনার কোনো অধিকার নেই। তার আগে আমি চিল্লিয়ে বলে উঠলাম, অধিকার? হ্যাঁ, অধিকার দেখাও আমাকে? তোমার এত বড় সাহস? আজ তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে যদি এইভাবে বের হয়েছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। নীরা চুপটি করে ভয়ে কাঁপাকাঁপি করছে। আমি নীরার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলাম। যাও 2 মিনিটের মধ্যে নিজেকে চেঞ্জ করে নাও, নয়তো কপালে শনি নাচবে তোমার। আমি লাঠিটা দিয়ে এমনি একটা চেয়ারের উপর দিয়ে বাড়ি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ও মা গো। নীরা লাফিয়ে উঠে ব্যাগটা খুলে দেখে একটা খ্যাত মার্কা 3 পিস, তা ফুল গলা ফুল হাতা, হিজাবও আছে, সাথে সেফটি পিনও। সাথে সাথে টিয়া রুমে ঢোকে। নীর পাখি, জীবিত আছো তুমি? নীরা কটমট চোখে টিয়ার দিকে তাকায়। টিয়া বেচারি ভয়ে কাচুমুচু হয়ে যায়। দুলাভাই বলল 2 মিনিটের মধ্যে তোমাকে রেডি করতে, নয়তো নিজে এসে করবে। কেন যে আব্বু এত জোরাজুরি দিয়ে এখানে এলো? আমার জীবনটাই নিম পাতা হয়ে গেল। আপুরে, কেয়ারটেকার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই লাঠি দিয়ে আমাদের কেয়ার করবে। জলদি করো। আসবো? হ্যাঁ দুলাভাই। দেখেন দুলাভাই, আমি আপনার কথা মতো সব করে দিয়েছি। শাড়ি চেঞ্জ করেছি, হিজাব পরিয়ে দিয়েছি, আর জুয়েলারি, হ্যাঁ চোখ থেকেও সব তুলে দিয়েছি। তুমি বাইরে যাও টিয়া বেবি। টিয়া বের হয়ে গেল। আমি নীরা দিকে এগিয়ে যেতে থাকি। আর নীরা কিছু বলার আগে আমি নীরাকে টেনে নীরার ঠোঁটে দুটো নিজের ঠোঁটটা আয়ত্ত করে দিলাম। পাগলের মতো নীরার ঠোঁট চুষে নিতে থাকি। নীরা থ মেরে গেছে। জীবনে প্রথমবার তাকে কেউ এইভাবে জড়িয়ে ধরেছে, তারপরে আবার লিপ কিস। নীরা 2 হাতে আমাকে সরিয়ে দিতে গেল। আমি নীরা 2 হাত মুচড়ে পিছনে নিয়ে আরো শক্ত করে নীরাকে বুকে সেটা জড়িয়ে নিলাম। নীরা এবার চোখ মুখ খিঁচিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে আমাকে ছাড়িয়ে ধাক্কা মারে। কিন্তু ধাক্কা দেওয়াই আমি এক তিলও শোন না, বরং নীরা পিছন দিকে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। বারবার এটা বেশি না করলে কি হতো? আমাকে সরিয়ে দিতে গিয়ে নিজেই পড়ে গেলে। নীরা ঠাস করে নীলার গায়ে চড় মারল। আপনার সাহস কি করে হলো আমাকে টাচ করার? কোন অধিকারে আমাকে টাচ করলেন বলুন? নীলায় মুচকি আছে, নীলাকে টেনে তুলে চেয়ারের উপর বসাই। ছাড়ুন না আমায়, ছাড়েন। লজ্জা বলতে কি কিছুই নেই আপনার? আমার জীবনটা শেষ করতে কেন উঠে পড়ে লেগেছেন? সেদিনের একটা ভুলের শাস্তি এভাবে দেবেন? এর থেকে মেরে ফেলেন না আমাকে, মেরে ফেলেন। নীরা কাঁদতে থাকে আর আমি অন্য একটা চেয়ার এনে নীরার সামনে বসি। তারপর নীরা চেয়ারটা টেনে নীরাকে কাছে টেনে নিলাম। তারপর পকেট থেকে সেই কাগজটা নীরার সামনে ধরি। শাদি মোবারক হো মেরি জান। মানে? মানে নীরা কোমরটা জড়িয়ে কাছে টেনে নিয়ে, হ্যাপি ম্যারিড লাইফ মিসেস নিলয় চৌধুরী, আজ থেকে তুমি অধমের অর্ধাঙ্গিনী। মানে এই কাগজ মানে তখনকার সিগনেচারটা?
এটা আপনি কিভাবে করতে পারলেন? আমাকে কি পাগল মনে হয় আপনার? এটা কিভাবে করলেন আপনি? না, পাগলি মনে হয়। নীরা রাগে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে আমার মুখের উপর ছুঁড়ে মারে। আমি আপনাকে জাস্ট ঘৃণা করি। তুমি কি আমাকে ছাগল পেয়েছো? হ্যাঁ, আমি কি জানি না আমার নীর পাখিটা কেমন? এটা কপি ছিল নীরু। তো নাও, আজ থেকে তোমার উপর যদি কারো অধিকার থেকে থাকে সেটা শুধুই আমার। আই লাভ ইউ নীর পাখি, আই লাভ ইউ সো মাচ। আমার জীবন থাকতে তোমাকে আমি ছাড়ছি না। তুমি আমাকে যতই ঘৃণা করো, তোমাকে আমার কাছেই থাকতে হবে। अरे दूल्हा भाई हाउ स्वीट, क्या सीन है। শালিকা, এই যে আমার বউ থাকলো, নীরাকে টিয়ার পাশে দাঁড় করিয়ে রাখলো। দেখে রাখবে কিন্তু। वो বউ। শোনো শালিকা, আমার বউ যতদিন না আমার কাছে আসে ততদিন ওর দায়িত্ব তোমার উপর। যদি ওর একটা চুল পরিমাণে কিছু হয়, খবর আছে। तो এর থেকে মোটা মোটা হকি স্টিক আমার কাছে আছে টিয়া বেবি। আরে দুলা ভাই, আমার জানের দুলা ভাই, আমার প্রাণের দুলা ভাই, আপনার বউয়ের সব দায়িত্ব আমার। আমি আছি তো, কোনো টেনশন করবেন না। নীরা রাগি চোখে টিয়ার দিকে তাকায়, আর টিয়া বয়ে কাচুমাচু হয়ে নীরার হাত ধরে টানতে টানতে ওই মার কাছে নিয়ে আসে। রাতে হ্যাঁ আমি জানতাম আমার বোন কখনো আমাকে ছেড়ে থাকতে পারবে না। ভাই, আমি এখানে থাকতে আসিনি, তোকে নিতে এসেছি। ভাই, একটা ভুলের শাস্তি সারা জীবন এভাবে একটা মানুষকে তুই দিবি? ভাইয়া, এটা তুই বলতে পারলি? আমি আমার আম্মুকে হারিয়েছি, কেড়ে নিয়েছি উনি আমার মাকে, আমার পৃথিবীকে। একা বড় হয়েছি আমি, তখন এতটা ছোট ছিলাম না যে আমার আম্মুর কষ্ট বুঝতে পারতাম না আমি। আজ আমার এই অবস্থা শুধু তার জন্য। আমি তাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। তোকে ভুলিয়ে রেখেছে, তাই তুই বুঝতে পারছিস না। তুই চলে আয় বোন। মায়ের ভালোবাসা আইনি ঠিকই, বাবাকে আমি হারাতে পারবো না। তাহলে চলে যা তুই এখান থেকে। ভাই, তুই চলে যা আমার সামনে থেকে। আমি দিশাকে দেখে রুমে এসে ঠাস করে দরজাটা লাগিয়ে দিলাম। রাগের চোটে গায়ের পাঞ্জাবিটা টেনে ছিঁড়ে ফ্লোরে ফেলে দিলাম। তারপর হনহনিয়ে ওয়াশরুমে সাবান নিতে দাঁড়িয়ে যাই। এত ভিজেও রাগটা কন্ট্রোল করতে পারছি না, দেওয়ালে একটা ঘুষি মেরে দিই। আপুই, আজ তোমাকে তাওয়ারেক দেয়নি দুলা ভাই? নীরা জিজ্ঞাসা দৃষ্টিতে টিয়ার দিকে তাকায়। ওই যে তোমার গুলুমুলু গালের উপর দেয় না, টাস টাস করে? একটা কথা বললে তুই ঠস ঠস করে খাবি। তা না হয় দিও, কিন্তু একটা কথা। দুলাভাই তখন তোমাকে বউ বললো কেন? আমাকে না বলে রেজিস্ট্রি পেপারে সই করে নিয়েছে। কিসের রেজিস্ট্রি? আমার জিয়ারতের। চেতকা বিয়ে করে নাই তো? ওরে বাপরে, ব্যাটার তো হেব্বি সাহস। এখন কি হবে? ওই সই করতে বললো আর তুমি সই করে দিলে? আর তোমাকে না হয় জানায়নি? তুমি কি মূর্খ নাকি? কোনো পেপারে সই করার আগে পড়ে নিতে হয়, জানো না? চেলাকাট নিয়ে এসে পিটাবো, বেয়াদব মেয়ে। দেখো নাই তুমি তখন কি অবস্থা ছিল? আমি কি জানতাম নাকি ম্যারেজ রেজিস্ট্রি পেপার ওটা? আর দেখবো কেমনে? ধমকের উপর ধমক দিচ্ছিল। সেটা না হয় বুঝলাম, ফুপি ফুপাকে বোঝাবে কেডা? জীবনেও দুলাভাইকে ওনারা মেনে নিবে না। সেটা আমিও নেই না, ওনাকে আমার কোনোভাবেই পছন্দ না রে। যখন সব জানাজানি হবে আমি মা বাবার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? লোকে কি বলবে? আমাকে মেরে ফেলবে আপু একদম। আমি কিভাবে এমনটা করলাম? আমার মতো মেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আপু কি বলো এসব? পাগল হয়ে গেলে? যা হয়েছে এতে তোমার কোনো দোষ নেই। নিজেকে দোষী ভেবো না, সব ঠিক হয়ে যাবে। দুলাভাই সবাইকে মানিয়ে। দুলাভাই দুলাভাই করবি না একদম।
আমাকে একা থাকতে দে, চলে যা এখান থেকে। টিয়া নীরার ধমকের বিপরীতে কিছু বলার সাহস পায় না, রুম থেকে বের হয়ে যায়। নীরা উঠে দরজা লক করে বিছানায় ধুপ করে বসে পড়ে। কিছুক্ষণ চিন্তা করে ধরফড়িয়ে উঠে কিছু খুঁজতে থাকে। সেটা পেয়ে নীরা আবার বিছানায় বসে পড়ে। নীরার হাতে আছে ধারালো ব্লেড। এক মনোযোগ দিয়ে সেটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে। নীরা হঠাৎ করে ব্লেডটা বাঁ হাতের কাছে নিয়ে আসে। তখন নীরা ফোনটা বেজে ওঠে। হঠাৎ করে ফোন আসাতে নীরা লাফিয়ে ওঠে। ফোনটা বেজেই চলছে। নীরা ডান হাতে ব্লেডটা ধরে বাম হাতে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে, ইউ ইডিয়েট, কি হচ্ছে এটা? টেনে ঠাস করে থাপ্পড় মেরে তোমার গাল ফাটিয়ে দেবো। হাতে যা আছে ফেলো, তাড়াতাড়ি ফেলো। তুই ওরা ফেলবি নাকি আমি আসবো? আমি আসলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। ভেবে ফেলবো না। কি করবেন আপনি? কি করবেন? ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমি আপনাকে ভয় করি না। তাই না? তাহলে দেখা যাক কে কি করে। আমি নিজের হাতে তোর হাতটা কেটে দিচ্ছি। দাঁড়া, আসছি আমি, ইডিয়েট একটা। এমন একটা চড় মারবো না। এত সাহস কে দিয়েছে? হ্যাঁ, এই সাহস কই থেকে আসে সেটা আজ দেখবো। আমি চট করে ফোনটা কেটে দিলাম। নীরা হাঁ হয়ে আছে আমার ফোনের কারণে। এরই মধ্যে টিয়া দরজাতে ধাক্কা দিতে থাকে। বোন রে, তোর পায়ে ধরি, দরজা খোল। নীরামা, কি হয়েছে? দরজা খুলছিস না কেন? দরজা খোল, আমার কিন্তু ভয় লাগছে এবার। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। এর মধ্যে নীরার ফোন বেজে ওঠে। নীরা ধরফড়িয়ে ফোনটা রিসিভ করে। দরজা খোলেন, আমি ওয়েট করছি। কে আপনি? সাহসটা নিজের চোখে দেখবো তো, তাই। শাশুড়ির সাথে দেখা করতে হবে না। দরজা খুলেন। কি আবার কলিং বেল বাজাবো নাকি খুলবে? এই না না, প্লিজ চলে যান। এই দেখেন আমি ব্লেড ফেলে দিয়েছি, এই কানে ধরছি। এমন কাজ আর করবো না, প্লিজ চলে যান। কেন চলে যাব? আপনি তো আমাকে পান না। কি বললো এই কথা? আমি আপনাকে অনেক ভয় পাই, প্লিজ। আচ্ছা, সে সরি এন্ড আই লাভ ইউ। পারবো না। আমি সাথে সাথে আবার কলিং বেল বাজালাম। আই সরি এন্ড হাই আপ। আই লাভ। তোর বলতে হবে না, আমি দরজা ভেঙে ঢুকছি। এই না না না, আই লাভ ইউ, প্লিজ 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 গো প্লিজ। আই লাভ ইউ টু নীর পাখি। আমি চলে যাচ্ছি, তুমি দরজাটা খুলে দাও। শাশুড়ি মা দাঁড়িয়ে আছে তো। নীরা কলটা কেটে হুড়মুড়িয়ে দরজাটা খোলে। আপু, তুমি ঠিক আছো? আমি তো ভাবলাম তামারাকে তোমার গ্যাস্ট্রিক হয়ে গেছে। নীরা অগ্নি দৃষ্টিতেই টিয়ার দিকে তাকায়। টিয়া বেচারি নীরার ভয়ে সুর করে ভিতরে চলে যায়। তবারক? কিসের তবারক? আজ তো শুক্রবার না, তবারক কই পাইলি? নীরা কটমটিয়ে টিয়ার দিকে তাকায়। টিয়া বেচারি বই বের করে মুখ ঢেকে নেয়। ওয়াশরুমে ছিলাম, তাই দরজা খুলতে পারিনি। ওয়াশরুমে? তোর পেট খারাপ হয়নি তো? পেট খারাপ হবে কেন? তুই নাকি অনেক তবারক খেয়েছিস। আম্মু তুমি যাও না, আজ এটা প্রশ্ন করো না তো। কথাটা বলেই নীরা ধম করে দরজাটা লাগিয়ে দেয়। টিয়া তো লাফিয়ে ওঠে। নীরা কোত্থেকে একটা স্কেল এনে টিয়ার সামনে টেবিলের ওপর ঠাস করে বাড়ি মারে। টিয়া এবার কাঁদো কাঁদো হয়ে যায়। আমি ইচ্ছে করে বলিনি। চুপচাপ কানে ধরে দাঁড়া দাঁড়া বলছি। বেয়াদব মেয়ে, ফাজলামি করা হয় আমার সাথে, ফাজলামি। তবারক? কিসের তবারক? হ্যাঁ, মুখের সাথে একদম কষ্টিপ লাগিয়ে দিব। বেয়াদব মেয়ে, এত ফালতু কথা কই থেকে আসে? হ্যাঁ, অসভ্য মেয়ে দুইটা মিলে আমার জীবনটাই টানা টানা করে দিল। দুলাভাই যে আমাকে বলল জলদি ফপিকে নিয়ে তোমার দরজা ধাক্কা দিতে, তাই তো আমি ভয় পেয়ে গেছিলাম, তাই কি যে বলে দিয়েছি। সরি আপু। এক সেকেন্ড, আমি যে ঘরের মধ্যে হাত কাটতে গিয়েছিলাম সেটা ওই মাদক ছেলে জানলো কি করে? আপু, তার মানে তুমি সত্যি সুইসাইড? তুই একটা কথা বলবি না, শয়তান মেয়ে। চুপ করে গিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে থাকবি। যা যা ভাগ। সত্য কথা বলো তো আপু, দুলাভাই তোমাকে আবার ভয় দেখিয়েছে তাই না? আমি কাউকে ভয় পাই না, বুঝলি? আর ওই বজ্জারটাকে তো নয়। তাই? নীরা আবার কণ্ঠ শুনে লাফিয়ে ওঠে। নীরা পিছে তাকিয়ে দেখে আমি এক পা বাঁকা করে দেওয়ালে লাগিয়ে আর অন্য পা ফ্লোরে রেখে হাত দুটো বগলে গুজে স্টাইলে দাঁড়িয়ে আছে। আকাশি রঙের টি শার্টে আমাকে ড্যাশিং দেখাচ্ছে। নীরা আমাকে এইভাবে দেখে আরেক দফা ক্রাশ খাই। টিয়া সুসুর করে নীরা পাশে দাঁড়ায়। আপুই নাও, এসে গেছে তোমার বাঁশ ঝাড়। না জানি আজ কি খয়রাত দিবে। টিয়া বেপি, একটু বাইরে যাও তো, দরজাটা লক করে দিবা কিন্তু। কেন? ও কেন বাইরে যাবে? তুই যাবি না? বেপি, তুমি যাবে না? টিয়া এক দৌড়। আমি এবার এক পা দুপা করে দিকে এগিয়ে যেতে থাকি। নীরা এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। প্রতিটি ধাপে আমার চুলগুলো কপাল ছুঁয়ে যাচ্ছে।
আমি আমার বাঁ হাতের আঙুলগুলো দিয়ে চুলগুলো নাড়াচাড়া করে দিলাম। সেই ব্লেডটা কোথায় নিরু? বেলিট? ব্লেড কই সেটা? কেন? কেন আবার? হাত কাটবা না? আমার সামনে কাটো তো, দরকার পড়লে আমি হেল্প করব। আমি হাত কাটবো? নীরার বাকি কথা শেষ করতে না দিয়ে আমি নীরার চুল মুঠো করে ধরে নীরাকে টেনে নিজের কাছে আনলাম। এমন কাজ করবে আর? না না, কাটবো না। আজকেই প্রথম, আর আজকেই যেন শেষ হয়। এমন সাহস যেন আর কখনো না করো নীর। আজ ওয়ার্নিং দিলাম, তুমি ভুলে যেও না তুমি কার বউ। যে সাহসটা তুমি করছো না, ইচ্ছে করছে থাপড়িয়ে তোমার গালটা ফাটিয়ে দিই, কিন্তু করলাম না, কারণ তোমাকে কষ্ট দিতে চাই না। নিজের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। আশা করি তুমি আমাকে বাধ্য করবা না তোমাকে কষ্ট দিতে। আমি চাই না তোমার কোনো কষ্ট হোক। আমার যা ইচ্ছে তাই করবো। আপনার কি? হ্যাঁ আপনার কি? আমি আপনাকে মানি না, আর এই সিগনেচারটাও আমি মানি না। আমি একটা নীরাকে আরো কাছে টেনে নিলাম। তোকে মানতে হবে না, কারণ তুই চাস আর না চাস তুই শুধুই আমার। আমি নীরার চুল ছেড়ে নীরাকে টেনে বুকের সাথে লাগিয়ে জড়িয়ে ধরি। নির্বাহী, ভালোবাসে কথা বলছি, শুনতে ইচ্ছে করছে না তাই না? আপনার ভালোবাসার প্রয়োজন নেই আমার। আমি এক ঝটকায় নীরাকে নিজের কাছ থেকে সরিয়ে বিছানায় ধপ করে বসিয়ে দিলাম। একটা রোমান্টিক মোমেন্টে নষ্ট করার ওস্তাদ তুমি। তোমার আমার ভালোবাসার প্রয়োজন নেই তো, তো কার ভালোবাসার প্রয়োজন? হ্যাঁ, আমার পাপা। আমি নীরার দিকে আঙ্গুল তুলে তেড়ে যাই। নীরা আমার তেড়ে আসা দেখে ভয়ে কাঁচুমুচু হয়ে যায়। হ্যাঁ, কার ভালোবাসার প্রয়োজন একবার বলেই দেখো। এই মুখে অন্য পুরুষের কথা উচ্চারণ করেই দেখো তোমার কি অবস্থা করি। আপনি কথায় কথায় তো ধমকান কেন? হ্যাঁ, আমার ভয় করে না বুঝি? আবার উচ্চ কণ্ঠে কথা বলছো? আমি তো এমনি বলছিলাম মজা করে। কেন রে, তুই কে রে? হ্যাঁ, তোর সাথে উচ্চ কণ্ঠে কথা বলা যাবে না। তুই কোন রাজ্যের শাহিনশা? হ্যাঁ, ইচ্ছে করছে নিয়ে গিয়ে বেলকুল থেকে ফেলে দিই। একটা বচ্চার ছাগল কোথাকার, না সুন্দর গাথা, আহম্মক কোথাকার। উগান্ডার হাতি, মন চায় তোর কানের নিচে বসিয়ে দিই। অসভ্য। আমি তোমার বিয়াই লাগি যে আমার সাথে মজা করো? হতে চাইলে হতে পারেন, আবার দুলাভাইও হতে পারেন। আমার অনেক কাজিন আছে, আর দুলাভাইয়ের সাথে মজা করাই যায়। কি দুলা ভাই? ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চড় মেরে দিই। বরকে কেউ দুলা ভাই বানাতে চায়? গর্ধব কোথাকার। আমি মোটেই গর্দভ নই। তাই তো, রেজাল্টের এই অবস্থা। একদম আমাকে অপমান করার সাহস করবেন না। তুমি আবার আমার সাথে জোরে কথা বলছো? আই সরি। কেন রে, তোর সাহস কি এইটুকুনি নাকি? তোর সাহস কি করে হয় আমার পার্সোনাল বিষয় তোর মুন্ডি ঢোকাচ্ছি? হ্যাঁ, তুই এমন কি? হ্যাঁ, আমার বিজনেস ক্যাটার শুনি শালা। আমি নীরার সামনে হাঁটু গেড়ে ফ্লোরে বসে নীরার হাত দুটো হাতের মুঠোয় নিই। শোনো আমার লক্ষ্মীটি, এত ভয় করলে হবে? আমাকে সামলাবে কে বলো? আমাকে এত ভয় করতে হবে না। আমি একটা ধমক দিলে তোমাকে ডবল ধমক দেওয়ার সাহস করতে হবে, কারণ তুমি আমার মনের পাখি। তুমি চাইলে আমার উপর সব ধরনের অধিকার খাটাতে পারো। তুমি শুধু আমাকে ভালোবাসবে, অনেক বেশি ভালোবাসবে, যেন অন্য কেউ আমাদের মধ্যে ঢুকতে না পারে। এত ভালোবাসবে যেন অন্য কারো ভালোবাসার প্রয়োজনই না পড়ে। এত ভালোবাসবে যেন তোমার অস্তিত্ব আমার শিরায় শিরায় প্রভাবিত হয়। নিজেকে খুঁজতে গেলে জানো তোমাকে অনুভব করতে পারি। আমার মনে যে ছোট্ট ভাঙা কুঠির আছে, সেখানে তোমাকে আমার রানী বানিয়ে রাখবো। সারা জীবন ভালোবাসবো, কথা দিচ্ছি। যতদিন বেঁচে থাকবো বুকের সাথে আগলে রাখবো তোমাকে। একটা কাঁটার আঁচড়ে তোমাকে লাগতে দেবো না। নীরা কি বলবে বুঝতে পারছে না, বলার ভাষায় হারিয়ে ফেলেছে। আমার প্রতিটি কথা ওর বুকে গিয়ে বিঁধছে, কারণ এইভাবে কোনো ছেলে নীরাকে এইভাবে কখনো ভালোবাসার কথা বলেনি। আমি একটু উঁচু হয়ে নীরা কপালে একটা চুমু এঁকে দিয়ে পকেট থেকে একটা স্বর্ণের চেইন নীরার গলায় পরিয়ে দিলাম। নীরা খেয়াল করে চেইনের সাথে এন অক্ষরে ছোট্ট একটা লকেট। নীরা বেশ অবাক হয়, শুধুমাত্র এন, সেটা নীরার গলার নিচে পড়ে আছে। আমি এটা নিচু হয়ে লকেটের উপর হালকা করে একটা উষ্ণ ছোঁয়া দিয়ে দিলাম। নীরা চোখ বন্ধ করে দেয়। নীরাকে দেখে আমি হেসে ফেলি। আমি নীরাকে কিচ্ছু বলবো না, আমি চাই নীরা আমাকে ফিল করুক। আপু, এভাবে চোখ বন্ধ করে আছো কেন? নীরা চোখ খুলে আমাকে দেখতে পায় না। উনি কোথায় গেলেন? দুলাভাই তো চলে গেছে। চলে গেল? কোন দিক দিয়ে গেল? ব্যালকনি দিয়ে। যাবার স্টাইল কি দেখবে? আমি তো টাসকে খেয়ে গেছি। টাসকি? কেন? নিজের চোখে দেখো, আসো।
নীরা গিয়ে দেখে তো যেও অবাক, নিচ থেকে নীরা রুম অব্দি চিকন করে কাঠ দিয়ে সিঁড়ির মতো সিস্টেম করা। দেখে মনে হচ্ছে আজকেই করা হয়েছে। সাথে সাথে নীরা ফোনটা বেজে ওঠে। কি অবাক হচ্ছ নাকি নীরু? আসলে কি জানো তো, আমার ওই লুকিয়ে কোনো কাজ করার অভ্যেস নেই। আর নিজের বউয়ের কাছে যাওয়ার জন্য এত কষ্ট করে যাবো কেন? তাই এই ব্যবস্থা, যখন তখন তো আমার কাছে চলে যেতে পারবো। এই ঝুলে টুলে টপকে টপকে বউয়ের কাছে যাওয়া নিলয়ের পক্ষে শোভা পায় না। বাহ, লুকিয়ে আসতে কে বলেছে? মেইন রোড দিয়ে আসবেন, এটাও তো চুরি হলো তাই না? তুমি অনুমতি দিচ্ছ? তাহলে সব ক্যান্সেল, আমি কাল থেকে মেইন রোড দিয়েই। এই না না না, বেটা বজ্জাত, সব কোনো কিছুতেই ভয় ডর নেই, শালা উগান্ডার দৈত্য। তুমি তো বললে এটা নাকি চুরি। না না, এটা চুরি হতেই পারে না। আপনি কি ভুল কাজ করতে পারেন? আপনি এখান দিয়েই আসবেন। ভয় পেও না জানো, আমি দারোয়ানকে ডাবল পেমেন্ট করেছি, তোমার রুমের ধারে কাছে কেউ যেতে পারবে না। যাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, যখন তখন ব্যালকনিতে আসবে না, আমি চাই না তোমাকে কেউ দেখুক, বুঝলা? মনে আছে তো? কি? ওই যে আই লাভ ইউ। নীরা ফোন কেটে দিয়ে বিছানায় এড়িয়ে পড়ে। এটা কেমন ভালোবাসা রে টিয়া? এমন ভাবে কে প্রপোজ করে? কবে যেন এর ধমকে আমি হার্ট ফেল করি। এখনই এই অবস্থা, তো দুলাভাইয়ের বাসায় গেলে কি করবে নির্বেপী? উষ্টা মেরে উগান্ডায় পাঠিয়ে দেবো, বেশি কথা বললে। আপুরে, ছেলেটা তোমার পিছু ছাড়বে বলে মনে হচ্ছে না। টিয়া, আমাকে বাঁচাবো, আমাকে একটা উপায় বল এই রাক্ষসের হাত থেকে মুক্তি পাবার। আইডিয়া! আপু, তুমি দুলাভাইকে বলবে তোমার বিএফ আছে, আর তার সাথে তোমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। তুমি ওনাকে এসব গজামিল করে বলো, দরকার হয় আমিও বলবো। আর কোনো ছেলে এমন মেয়েকে চাইবে না যে মেয়ের অন্য কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। বুঝতে পেরেছি, কালকে দেখবি এই নীরার কামাল। হ্যাঁ, বাট আপু, তোমার বাসঝার কিন্তু খুব চালাক, দেখো আবার। এবার তোরে বেলকুনি দিয়ে ফেলে দিয়ে আসবো, সবকিছুর আগে খটকা দেওয়ার জন্য। কিন্তু তুই ঘুমা, বজ্জাত মেয়ে। সকালে নীরা আর টিয়া কলেজে গিয়ে দেখে কয়েকজন ছেলে চট বেঁধে আছে। নীরাকে আসতে দেখে একজন ছেলে পিছে ঘুরে, তাকে দেখে নীরা থমকে দাঁড়ায়। নীরা পা দুটো ঘাসের সাথে আটকে গেছে। নীলার কালো রঙের শার্ট পরে আছে, হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা, বুকের সাথে সানগ্লাস ঝুলিয়ে রেখেছে। এত সুন্দর লাগছে ওকে যে নীরা এক পলক ওর দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে একটা মেয়ে আমার সামনে একটা রোজ হাতে নিয়ে বসে পড়ে। মেয়েটা অসম্ভব সুন্দর, নীরা ওর কাছে কিছুই না। মেয়েটাকে আমার সামনে ওইভাবে বসতে দেখে নীরার বুঝতে অসুবিধা হয় না যে মেয়েটা নিলয়কে প্রপোজ করছে। না চাইতেও মনটা খারাপ হয়ে যায়। আমি ব্যাপারটা ফলো করে নীরা ওখান থেকে চলে আসার পরেই আমি মুচকি হেসে মেয়েটার কাছ থেকে ফুলটা দিই। এটা দেখে নীরা মুখটা শুকিয়ে যায়। আমি এবার একটু জোরে হেসে উঠি। আমি বিবাহিত। কথাটা শুনে নীরা মনে মনে বেশ খুশি হয়। সেই খুশির সময়টা নীরা মুখে ফুটে উঠছে। বাট আই লাভ ইউ। আই লাভ মাই নীর পাখি। সরি বোন আমার। কথাটা বলে আমি ফুলটা নিয়ে সোজা নীরার সামনে বসে পড়ি। সবাই বেশ অবাক, সাথে সেই মেয়েটাও। এই মেয়ে মনে আছে তো, নাকি আবার বলতে হবে আই লাভ ইউ? নীরা না চাইতেও হেসে ফেলে প্রপোজ করার ঢং দেখে। মানে মনে আছে? তো ফুলটা নিচ্ছ না কেন? আবারও একটা ধমক দিলাম। নীরা তাড়াতাড়ি করে ফুলটা হাতে নেয়। সবাই কেমনি দেখছে আমাকে দেখো, এরপরে আর ফ্রিতে কোনো ফুল পাবো না তোমাকে দেওয়ার জন্য। দুলাভাই, আপনি এত কিপটুস। টিয়া বেপি, আমার বাগানে দেশি বিদেশি সব 35টা ফুলের গাছ আছে। আপনার কিন্তু রঙন ফুল পছন্দ। ইয়ে বেবি, আমি জানি তো। কিভাবে? তোমার বরের অনেক গুণ আছে, একসাথে সব জানবে। আপনাকে একটা কথা বলার আছে। বলো। আমার একটা ছেলের সাথে রিলেশন আছে, আর সেটা অনেক ডিপলি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমার পক্ষে আপনাকে। নীরা কথাটা শেষ করার আগেই নীরার গালে ঠাস করে একটা বসিয়ে দিই। এটা দেখে টিয়া শকড, কারণ এটার বুদ্ধিও নীরাকে দিয়েছে। আর সেটা যদি নীলা জানতে পারে তো তার যে কি অবস্থা হবে টিয়া ভাবতেই পারছে না। টিয়া এর মধ্যে ভেবেও ফেলেছে যে নীলার একটা মোটা হকি স্টিক নিয়ে টিয়াকে মারার জন্য তাড়া করছে। টিয়া এক চিৎকার করে মারে এক দৌড়ে কলেজ থেকে বের হয়ে যায়। এদিকে তো নীরার অবস্থা করুন। নীরা ভয়ে ভয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর সামনে পায়চারি করছি।
আর বারবার চুল ঠিক করছি আর না বসছি। নীরা বেশ বুঝতে পারে ওর কপালে দুঃখ আছে। নীরা এদিকে ওদিকে তাকিয়ে টিয়াকে দেখার চেষ্টা করছে, কিন্তু টিয়া নেই। বেয়াদব মেয়ে, সিংহের গুহায় আমাকে ধাক্কা দিয়ে তুই একা পালিয়েছিস। তোকে আজ কে বাঁচাই দেখে নেব, শয়তানি মাইয়া। নীরা চোখ আটকে যায় মেন গেটে। টিয়া অর্ধেক মাথা বের করে উকি দিয়ে নীরাকে দেখছে। নীরার সাথে চোখাচোখি হওয়াতে টিয়া এক কান ধরে ইশারাতে নীরাকে সরি বলে। বাহ বাহ, দূরদর্শন হচ্ছে। কি দেখছো ওদিকে? নীরা লাফিয়ে উঠে ওর ধমকে। আমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? আর অন্য ছেলেদের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে, তাই না? আমি টিয়াকে দেখেছিলাম। ছেলেটাকে? কোন ছেলে? আপনার বিএফ। আমি তো জীবনে রিলেশন করিনি। আমার আবার বিয়ে কই থেকে আসবে? কথাটা বলেই নীরা মুখে হাত দেয়। আবালের মতো সত্য কথাটা বলে দিয়ে নিজেই বাঁশ ঝাড়ের দিকে এগিয়ে গেল। এজন্য বানিয়ে মিথ্যে কথা বলতে হয় না, নিজের কথায় নিজেই ফাঁসতে হয়। তুমি আমাকে মিথ্যা বলছো? কই না তো, আমার বিয়ে আছে তো। টেনে ঠাস করে এমন একটা চড় দেবো না, মিথ্যা বলা ঘুচিয়ে দেবো। দেখতে ক্রাশ হলে কি হবে? পুরাটাই একটা অসভ্য। কথার কি ছিঁড়ি দেখো, মরে যাই। কথা কি পেটের মধ্যে রান্না হচ্ছে? আমি কিছু করিনি, টিয়া আমাকে। ও, টিয়া বেপির কাজ এটা, তাই না? আমি নীরাকে সোজা কোলে তুলে নিই, তারপর সোজা গাড়িতে বসিয়ে দিই। কই নিয়ে যাচ্ছেন? আমি সাথে সাথে নীরার ঠোঁটের কোণে চুমু দিয়ে দিলাম। নীরা তো শকড, ঠোঁটে হাত দিয়ে চুপ করে থাকলো, আর কোনো প্রশ্ন করার সাহসও পেল না। আমি মুচকি হেসে গাড়ি চালিয়ে বের হয়ে যাই। নীরা বসে আছে রেস্টুরেন্টে, পুরো রেস্টুরেন্ট ফাঁকা। নীরার ব্যাপারটা মোটেই ভালো লাগলো না। কোন দুঃখে যে সেদিন এসে ওস্তাদি করে বাসা থেকে বের হলাম, আর বের হলামই, কিন্তু কেন যে ব্যাটাকে চড় মারতে গেলাম, মনে হচ্ছে নিজের কপালে নিজে মুঙ্গুর দিয়ে বাড়ি মারি। বজ্জাত মেয়ে, কে বলে তোকে সব কাছে বোনগিরি দেখাতে? নে মর এবার এই বজ্জাতের কাছে। ওহ, জীবনটা বদ্দার মতো প্যারাময় করে দিল, ভাল লাগে না। হুট করে আমি এসে নীরার গালে এক টুকরো বরফ লাগাতে থাকি। নীরা বেশ অবাক হয়। জ্বলছে খুব। সরি নির্বাখী। ঢং দেখলে গা জ্বলে যায়, মেরে আবার আদিক্ষে দেয়। এত জোরে চড় দিয়ে আবার পাট নিচ্ছে। বেটা উগান্ডার হাতে গাল না, শরীর জ্বলছে আমার। মনে হচ্ছে বসিয়ে দিয়ে একটা কানের করে, তখন দেখবি জলে কিনা। বেয়াদব কোথাকার। আমি নীরার গালে ওয়েনমেন্ট লাগিয়ে দিলাম। এমন কথা বলো কেন, হ্যাঁ, যেটাতে আমার রাগ উঠে যায়? তুমি তো জানোই এই একটা জিনিস আমার কন্ট্রোলের বাইরে, কিছুতেই রাগটা কন্ট্রোল করতে পারি না। আপনি বুঝতে পারছেন না কেন? তুমি বুঝতে চাইছো না কেন বলো তো? আমি কি আর তোমার রূপ দেখে ভালোবেসেছি? ভালোবেসেছি তোমার পুরোটাকেই, তোমার মাথার চুল থেকে পায়ে নখ পর্যন্ত। আমি তোমাকে ভালোবাসি নির্বাখী, তোমার শরীরকে নয়। যে তুমি এমন কথা বলবে আর তোমাকে ছেড়ে দেবো। এখানে যদি বলতে তুমি ধর্ষিতা, তবুও আমি তোমাকে ছাড়তাম না। কারণটা কি মনে আছে নাকি আবার বলতে হবে? আমি নিজের হাতে নীলাকে খাইয়ে দিলাম। নীলা না করতে গিয়েও আমার রাগি ফেস দেখে আর না করতে পারে না। খাওয়া শেষে আমি নীলাকে নিয়ে বের হয়ে আসি। বিল দিলেন না? তোমার বড় রেস্টুরেন্ট এটা, কে বিল নেবে? অবশ্য আপনি চাইলে আমি আপনাকে বিল দিতে পারি ম্যাডাম, একটা কিস্তি দিয়ে। কত বড় অসভ্য বেটা, মুখে কোনো লাগাম নেই। একটা ঘুষি মেরে মুখ ভোতা করে দিব, রাক্ষস কোথাকার। কি দেখছেন ম্যাডাম? বাসায় যাব। কথাটা বলে নীরা গাড়িতে উঠে বসে। আমি মুচকি হেসে গাড়িতে উঠে বসি। এতক্ষণে তোর আসার সময় হলো? টিয়া সেই কখন এসেছে? তোর নাকি এক্সট্রা ক্লাস আছে বলেই তো সেই রুমে ঢুকেছে, আর বের হচ্ছে না। ও আচ্ছা। আচ্ছা মানে তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে। কেন? গেস্ট আসবে। তো আমাকে রেডি হতে হবে কেন? তো কি কাজের বেটি হয়ে ওনাদের সামনে আসবি? রহিমা তো আমি। মারবো টেনে এক চড়। লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় করেছি রহিমা সাদার জন্য। যা জলদি রেডি হয়ে নে। ধুর, ভাল লাগে না। নীরা রুমে এসে দেখে টিয়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। টিয়া বেপি যে ঘুমিয়ে আছে শোনা, অনেক ঘুম ধরেছে ময়নাটার, তাই না? ওলে ওলে বাবুটা। টিয়া হুড়মুড়িয়ে উঠে ফ্লোরে হাঁটু কেড়ে কান ধরে বসে আর ভ্যাভা করে কেঁদে দেয়। আই এম সরি আপুই, আমি জানতাম না দুলাভাই এমন করবে। জানলে কি আর এমন আইডিয়া দিতাম নাকি? ঠিক আছে, ড্রামা করতে হবে না। আমি জানতাম এমন কিছুই হবে। এই ছেলে কিছুতেই আমাকে ছাড়বে না। বেটা ফেভিকলের আঠার মতো চিপকে গেছে, কিছুতেই ছাড়বে না মনে হচ্ছে। তাহলে একটা কাজ করো, দুলাভাইকে মেনে নাও। অসম্ভব, এমন ছেলে আমার পছন্দ না। আর ওনাকে তো নয়ই।
তুই কি পরেছিস সেটা? বস্তা দেখতে পারি তো? এটা চেঞ্জ করে এই শাড়িটা পরে নে তাড়াতাড়ি। কেন শাড়ি কেন? দরকার আছে, তাড়াতাড়ি কর। মামা শোনো, আম্মু আম্মুরে শাড়ি কেন? লেহেঙ্গা পরিয়ে দাও, ভাল লাগে না। নীরার মা আর কোনো কথা না বলে বেরিয়ে আসে। নীরা ওর মায়ের দেওয়া লাল শাড়িটা পরে তৈরি হয়ে নেয়। মাশাআল্লাহ, পারফেক্ট জড়ি। ডানা থাকলে ভালো হতো, উড়ে যেতাম। তোমাদের প্যারা আর ভাল লাগছে না। আমি বেড়া দিচ্ছি? তা নয় তো কি, কে না কে আসবে, তার জন্য আমাকে সংসার দিয়ে তুমি নিয়ে যাচ্ছ। মনে হচ্ছে তোমার মেয়ে বিয়ে হচ্ছে। তা বেশি কথা না বলে আয় আমার সাথে, টিয়াকেও কাজে লাগিয়েছি। তুমি যাও, আসছি। নীরার ফোন বাজছে। নীরা ভয়ে ভয়ে রিসিভ করে, কারণ আমি শাসিয়েছি। ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ না করলে সোজা রুমে চলে আসবে, এসে গালের ওপর দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান পাখি। কি বলবেন বলেন। কেন, তারা আছে নাকি? ব্যস্ত আছো? হ্যাঁ। কেন, কি করছো? কি বলবো, যদি বলি আমি সংসারে আছি, বাসায় গেস্ট আসবে বলে, তাহলে তো কানের নিচে দেবে। কি করি এখন? কি হলো, কথা বলছো না কেন? বাবা পড়ছিলাম, মানে ম্যাথ করেছি তো, তাই। আর ইউ শিওর? অবশ্যই শিওর, মিথ্যা বলছি না কেন। আচ্ছা নীর, বাসায় কিছু হয়েছে? এই মরে ছেড়ে এ কি গন্ধে সব চেনা যায় নাকি? কই কিছু হয়নি তো, কি হবে? আচ্ছা, টিয়া কই? টিয়া তো শাওয়ার নিচ্ছে। নীর পাখি, আই জাস্ট ওয়ার্নিং টু ইউ, এমন কিছু করো না যাতে আমি তোমার কষ্টের কারণ হই। আমি কি করব? ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, ম্যাথ করো। তবে একটা কথা, তোমার ম্যাথের সলিউশন কিন্তু আমার কাছে আছে। মানে? আমি কিছু না বলে ফোনটা কেটে দিলাম। নীরা বিছানার উপর বসে পড়ে, আমার কথাগুলো রিপিট করে ভাবছে আমি এমন কেন কথা বললাম। নীরা এটা ভেবেই পাচ্ছে না। এরই মধ্যে ওর মা এক ট্রে জুসের গ্লাস এনে নীরার হাতে ধরিয়ে দেয়। আম্মু, এত জুস আমি একা খাবো কি করে? আম্মা জান, এটা আপনার জন্য না, বাইরে গেস্ট বসে আছে ওনাদের জন্য। তো গেস্টকে গিয়ে দাও, আমাকে দিচ্ছ কেন? কারণ আপনি এটা নিয়ে যাবেন। আমি কেন? বেশি কথা বলিস, আয় আমার পিছে। নীরার মা নীরার মাথায় লম্বা ঘোমটা দিয়ে দেয়। নীরা বেচারি কি করবে, বাধ্য মেয়ের মতো ট্রেটা হাতে নিয়ে মায়ের পিছে পিছে চলে যায়। নীরা এবার বেশ ভালোভাবে বুঝতে পেরেছে এসবের কাহিনীটা কি। নীরা মনে মনে এবার বেশ ভয়ও পাচ্ছে, কারণ আমার কানে যদি এই খবরটা যায় তাহলে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো। নীরা ড্রয়িং রুমে যেতেই একটা মহিলা নীরার হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলে রেখে সোফা একটা ছেলের পাশে বসিয়ে দেয়। মাশাআল্লাহ, পারফেক্ট জড়ি। মহিলার কথা শুনে নীরা শক খায়। নীরা ওর মায়ের দিকে তাকিয়ে দেখে ওর মা বেশ খুশি, সাথে সাথে পাশের মানুষটার দিকে তাকায়। নীরার মানুষটাকে দেখে ফিলিংস হয় ওকে কেউ 10 তলা বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কি কেমন লাগলো সারপ্রাইজ? তোমার 5টা বেবির বাবা হওয়ার জন্য কনফার্ম অধিকার নিতে এসেছি। নীরা রাগে সরে চলে যাচ্ছে, কিন্তু নীরা কিছু বলতে যাবে তার আগে ওই পাশ থেকে কেউ ধপ করে বসেছে। এমন ভাবে বসেছে যে নীরা কেঁপে উঠেছে। নীরা এদিকে তাকাতেই সেন্স যাবার মতো অবস্থা। হাতের কাছে থাকা জুসের একটা গ্লাস নিয়ে পুরো ফাঁকা করে খালি গ্লাস নিয়ে বসে মানুষটির দিকে তাকিয়ে আছে। লোকটা সযত্নে নীরার হাত থেকে গ্লাসটা নিয়ে নেয়। কিরে, কোথায় ছিলি? এত দেরি হলো কেন? আরে একজন ম্যাথ করছিল তো, সলিউশনটা আমি করছিলাম তো তাই। নীলার কথা শুনে নীরার বিষম লেগে যায়। কিসের ম্যাথ? কে করছিল? জিলাপির ম্যাথ, আর করছিল গর্ধব স্টুডেন্ট। কিন্তু সে তো জানে না জিলাপির পেঁয়াজ ভেঙে ভেঙে সোজা করা যায়। নীরা আবার কাশতে থাকে। আমি শান্তশিষ্ট ভাবে হাতের ফাঁকা গ্লাসটারে অন্য একটা গ্লাস নীরার সামনে ধরি। নীরা কেসেই যাচ্ছে। নীরা গ্লাসটা নেবার জন্য হাত বাড়িয়েও আবার কুটিয়ে নেয়। হাতে ধরো। নীরা গ্লাসটা হাতে নিয়ে একটু খেয়ে আবার আমার দিকে ধরিয়ে দেয়। সবাই মনোযোগ দিয়ে ওদের দিকে তাকায়। নীলা রাগী চোখে নীরার দিকে তাকিয়ে আছে, আর নীরা মাথা নিচু করে ভয় কুকড়ে আছে। এর মধ্যে টিয়া নাস্তা এনে আমাকে দেখেই ওর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কোনো রকম নাস্তার ট্রেটা টেবিলে রেখে এক দৌড় দেয়। এবার সবাই নজর টিয়ার দিকে। আমি এক হাতে নীলার হাতে শক্ত করে চেপে ধরে হ্যান্ডশেক করে আর অন্য হাতের মধ্যে গ্লাসটা এমন করে ধরি যে মনে হয় গ্লাসটা এক্ষুনি ভেঙে যাবে। নীরা তাড়াতাড়ি করে গ্লাসটা নিয়ে টেবিলে রেখে দেয়। আরে ভাবি, লজ্জা পাচ্ছেন নাকি? এভাবে ফিসফিসিয়ে কথা বলছেন? প্রাইভেসি লাগবে নাকি? নীরা এবার ভালোভাবে বুঝতে পারে যে ওর কপালে শনি দেবতা নাচছে, যখন তখন বোম বাস্ট হতে পারে। তো আপা, আপনি
ঠিকই বলছেন, কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। ভাই, সাহেবের সাথে তো কথা বলাই আছে, আপনারা চাইলে আজকেই আংটি বদল হয়ে যাক। আম্মু, হ্যাঁ বল মা। আমি এ বিয়ে করতে পারবো না। কেন? কেন আবার কি? বোঝো না তুমি? আমি এই বিয়ে করবো না মানে করবো না। নীরা কোনো কথা না বলেই ঘরের মধ্যে দেয় এক দৌড়। সবাই অবাক হয়ে যায়। নীরা যাবার দিকে তাকিয়ে থাকে। একমাত্র আমি সোফায় হেলান দিয়ে মুচকি হাসছিলাম। সেটার কারো নজর না আসলেও পলাশের নজরে লাগলো। নীরার সাথে সাথে সবার সামনে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। কারণটা আর কেউ বুঝতে না পারলেও নীরার মা বেশ বুঝতে পারে। নীরা, নীরা শোন মা। টিয়া, টিয়া। হ্যাঁ পুপি। জলদি নীরার পিছনে। আন্টি, ও এভাবে চলে গেল কেন? ওর কি অন্য কোথাও রিলেশন? না বাবা, তেমন কিছু না। তোমরা কিছু মনে করো না। আমার মেয়েটা কেন যে। কি যে বলেন আন্টি, আপনি গুরুজন, এসব বলবেন না। আমি নীরাকে বুঝি। আমরা আজ আসি। নীলাই, বস, চল তাহলে। তোরা এগো, আমি আসছি। সবাই চলে গেল, কিন্তু আমি এখনো চুপটি করে বসে আছি। নীরার মা মুচকি হেসে আমার পাশে বসে আছে। আমি ফোন নিয়ে কাউকে কিছু একটা টেক্সট করলাম। কিছু বলবে বাবা? আপনার মেয়ের এইভাবে চলে যাওয়াটা স্বাভাবিক মনে হলো না। এটা হবারই ছিল, আমি বুঝতে পারিনি। কেন? ওর ধারণা বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়, আর ও আমাদের ছেড়ে কোথাও যাবে না, আর পর হবে না, আমাদের একা রেখে কোথাও যাবে না। ও আচ্ছা। নীরার মা আর আমি একটা রহস্যময় হাসি দিলাম। আমি উঠে নীরার মায়ের পা ধরে সালাম করে বাসা থেকে বের হয়ে আসলাম। এটা দেখে তো টিয়া শকড। আমি এগিয়ে গিয়ে টিয়ার পাশে দাঁড়াই। টিয়া বেচারি ভয় গুড়িসুটি মেরে দাঁড়াই। টিয়া বেপ্পি, এখন যা দেখলে, এই কথা যদি আমার পাখির কানে যায় তো? থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। সো ইন্টেলিজেন্ট আমার শালিকা। দুলাভাই কেমন দেখতে হবে না? আমি মুচকি হাসি দিয়ে বের হয়ে গেলাম। সাথে সাথে নীরাও বাসার মধ্যে ঢোকে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাসায় আসলেন যে? নীরা হনহনিয়ে রুমে ঢুকে দরজায় থম করে আটকে দেয়। ভাল লাগে না, জীবনটা আজ প্যারাময় হয়ে গেছে। ইচ্ছে করছে ওই পলাশির বাচ্চাকে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিই। শয়তানের হাড্ডি কোথাকার বলে কিনা আমার বাচ্চার বাবা হবে। কামিনে, আমি তোর বউ হবার জন্য কাঁদছি নাকি রে শালা? তোর সাহস কি করে হয় আমাকে দেখতে আসার? তোকে আমি আমরা গাছের পেতনির সাথে বিয়ে দিব, দাঁড়া। নীরা তাকিয়ে দেখে আমি ওর বিছানায় পা তুলে বসে আছি। নীরা এতে আরো রেগে যায়। আহারে, আরেক নবাবজাদা দেখে মনে হয় উগান্ডার রাক্ষস রাজা। আপনি কি ভাবেন নিজেকে? হ্যাঁ, আমার সব কাজের উপর আপনার এই বাঁশের মতো নাক গলাবেন? হ্যাঁ, কি বলবেন আপনি নেক্সটে? হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে বাসায় না আসি আমার পা কেটে বাসায় বসিয়ে রাখবেন? হ্যাঁ, এত কিসের ওস্তাদি? হ্যাঁ, আমি কি আপনাকে ভয় পাই নাকি? সব কাজে নিজেই লম্বা পা না ঢুকালে হয় না? সব সময় মুখের সামনে হাসিমের মতো দাঁড়িয়ে থাকেন, খুব সাহস না? চিনেন আমাকে? হ্যাঁ চিনেন? আমি নীরা কথা শুনে মুচকি হাসি দিই। একদম হাসবেন না, আপনাকে দেখে ক্রাশ খাই তো কি? হ্যাঁ, আপনি আমার জন্য আস্ত একটা বাঁশঝাড়, বুঝতে পেরেছেন? নির্লজ্জের মতো একদম হাসবেন না, নয়তো একদম বাইরে ফেলে দিব। পচ্ছাত একটা, সব সময় আমার সামনে হাবার মতো বসে থাকেন কেন? আর কোনো কাজ নেই নাকি এই গুন্ডামি করা ছাড়া? উগান্ডার দৈত্য, শয়তানের নানা, ভাগ এখান থেকে। আমি বজ্জাত, শয়তানের নানা? তুমি আমাদের নাতিকে শয়তান বলতে পারলা নীরু? ডাউট আছে নাকি? নানা শয়তান হলে তো নাতি। নীরা চমকে ওঠে, পিছে তাকিয়ে দেখে আমি নীরার দিকে এগিয়ে আসছে। আপনি সত্যি? কেন, আমাকে মিথ্যা মনে হচ্ছে? হ্যাঁ মানে না। এক সেকেন্ড, তুমি কি সবসময় আমাকে মিস করো নাকি? হ্যাঁ। নীরা কিছু না বলে আমার গালে একটা আঁচড় কাটে। আউ, কি করলে এটা? বেরেলের মতো খামচি দিচ্ছ কেন? আপনি আপনি আমার রুমে কি করছেন? উইদাউট পারমিশন ছাড়া কারো রুমে আসতে নেই, জানেন না? কে আপনার বউ? আমি এ বিয়ে মানি না, আমি মানবো না। কথাটা শেষ করার আগে আমি নীরাকে টেনে জড়িয়ে ধরে বিছানার উপর ধপ্পাস করে শুয়ে পড়ি। নীরা উঠে যেতে লাগলাম, নীরার ওপর নিজের ভর ছেড়ে দিই। করছেটা কি? ছাড়ুন। আর একবার বলে দেখো তুমি এই কথার, দেখো কি অবস্থা করি তোমার। কি করবেন? ছাড়েন আমাকে। শুনবে নাকি দেখবে? শুনলে মজা পাবে না, প্র্যাকটিক্যালি দেখাই তাহলে অনেক। নীরা নীলের মুখ চেপে ধরে। অসভ্য লোক কোথাকার, মুখে রাগাম দিন।
কি নিবো? আমি এ বিয়ে মানি না, আর মানবো না। কথাটা শেষ করার আগেই আমি নীরাকে টেনে জড়িয়ে ধরে বিছানার উপরে ধপ্পা করে শুয়ে পড়ি। নীরা উঠে যেতে লাগলে আমি নীরার উপরে নিজের ভর ছেড়ে দিই। হচ্ছেটা কি? ছাড়েন। আর একবার বলে দেখো তুমি এই কথাটা, দেখো কি অবস্থা করি তোমার। কি করবেন? ছাড়েন আমাকে। শুনবে নাকি দেখবে? শুনলে মজা পাবে না, প্র্যাকটিক্যালি দেখায় তাহলে অনেক। নীরা আমার মুখ চেপে ধরে। অসভ্য লোক কোথাকার, মুখে লাগাম দিন। আমি নীরার হাতে কিস্তি করি, আর নীরার সাথে সাথে হাত সরিয়ে আমার শার্টে হাত মুছতে লাগে। ছি, এসব কেমন কাজ? আমরা এই হাতে খাই আর আপনি এই হাতে। দেখেন তো, ভিজে গেছি। পাখি, তুমি কি জানো আমি চাইলেই এখন আবার ঠোঁট দিয়ে তোমার শরীরের প্রতিটি জায়গা ভিজিয়ে দিতে পারি। আপনি এমনটা করতে পারেন না। আমি চাইলে অনেক কিছুই করতে পারি, তুমি ভয় পেও না পাখি। আমি এমন কিছুই করব না। এই কথাটা তোলা থাকলো, সময় মতো সুদ সমেত ফেরত পাবে, মাফ পাবে না। আমি নীরাকে ছেড়ে উঠে পড়ি। নীরা তাড়াতাড়ি করে উঠে যেতে লাগলে আমি নীরাকে দেওয়ালে আটকে ফেলি। বাম হাত দিয়ে পকেট থেকে কিছু বের করে সেটা নীরার সামনে ধরি। চাইলে আমি নিজের হাতে পরিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই এটা তুমি পরবে আর আমি দেখব। এটা কোমর বন্ধনী, প্লিজ নীর পাখি, পরে নাও। নীরা আমার কথায় না করতে পারে না, হাতে তুলে নেয়। আমি 2 কদম পিছিয়ে আসি। নীরার হাত কাঁপছে। টাচ করছি না তো, এতেই কাঁপছ? নিজের হাতে পরিয়ে দিলে কি করতে? হ্যাঁ, এক নাম্বারে অসভ্য ছেলে একটা, মনে রং লেগেই থাকে। মন চাচ্ছে উষ্টা মেরে বাইরে ফেলে দেই। নীরা কাপা কাপা হাতে আঁচলের নিচ দিয়ে সেটা পড়তে যায়। আঁচল একটু সাইড করে নাও পাখি, পড়তে সুবিধা হবে তো। নীরা আমার কথা শোনে না, ওভাবেই পড়তে থাকে। একসময় চেইনটা শাড়ির সাথে বেঁধে যায়। আমি হুট করে নীরার কাছে গিয়ে আঁচলটা পেটের দিকে জায়গায় অনেকখানি সরিয়ে আবার আগের জায়গায় এসে দাঁড়ায়। নীরা তো অবাক হয়ে যায়, তাড়াতাড়ি উন্মুক্ত পেট আঁচলে ঢাকতে যায়। 1 ইঞ্চি যদি কাপ করে তো আঁচল ছাড়া আমার সামনে সারা রাত দাঁড় করিয়ে রাখবো। কিন্তু নীরা আমার ধমক পেয়ে ভয় পেয়ে যায়। লজ্জায় কোনো রকমের চেইনটা করে আঁচল টেনে কোমরটা ঢেকে নেয়। আমি কি ঢাকতে বলেছি? হ্যাঁ, মনে হচ্ছে আঁচল ছাড়া থাকতে ইচ্ছে করছে। আমি আরেকটা ধমক দিতেই নীরা আঁচল একটু সরিয়ে দেয়। আগের মতো করো। নীরা চুপটি করে সেই রকম করে আমার দিকে তাকায়। আমার চাউনি দেখে নীরা দেওয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে দেয়। অনেকক্ষণ পরে নীরা চোখ খুলে দেখে আমি ঠাঁই দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছি। নীরাই আবার বেশি লজ্জা পেয়ে যায়, উল্টে ঘুরে দাঁড়ায়। আমি নীরার কাছে গিয়ে দাঁড়াই। নীরার সামনে ঘুরতেই আমি নীরার ঠোঁটে হালকা করে ঠোঁটটা ছুঁইয়ে দিই। আমার বাড়িতে যাবার আগে তুমি শাড়ি পরবে না নীরু। আমি চাই না তোমার এই সৌন্দর্য আমি ছাড়া কেউ দেখুক। আপনি প্লিজ, আপনি প্লিজ চলে যান। না গেলে কি করবে? আপনি প্লিজ যান। অন্য সময় তো খুব কথা বলো, আমার কাছে আসলে এইভাবে কথা বলো কেন শুনি? হ্যাঁ, এত নার্ভাস কেন হও বলো তো? আমার ভয় লাগছে আপনাকে। আপু, এই আপু, দরজা খোল। কি করছো দরজা বন্ধ করে? এই টিয়া বেবি, দিল তো রোম্যান্সে 12টা বাজিয়ে। আপনি জানতো? এই আপু, দরজা খোলো। টিয়া বেবি, তুমি যাবে এখান থেকে? আমার এই কণ্ঠ শুনে টিয়া দেয় এক দৌড়। এই জানো, এখন জান জান করছো, এমন সময় আসবে তখন আমাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। দেখো, কিন্তু আমি তোমার কাছে অত সহজে আসবো না। কইছে সেটা সময়ই বলে দেবে ম্যাম। তবে একটা কথা, পলাশকে তোমার আগে পিছে যেন না দেখি। একদম ওর সাথে কথা বলবে না কিন্তু। একটাই গলায় ঝুলে মরার মতো অবস্থা, আবার আরেকটা। কি বললে? কই কিছু না তো। এরই মধ্যে আমার ফোনের রিং আসে। আমি ফোন বের করে দেখি তিশা কলিং। নীরা ফোনের স্ক্রিনটা লুকিয়ে দেখছে। তোমার ননদ কল করেছে গো। সন্দেহ করো না, জানো তোমার বর শুধু তোমাকেই ভালোবাসে। আর ফোনটা কেটে পকেটে নিয়ে নীরার কপালে ঠোঁট ছুঁয়ে বের হয়ে আসি। নীরা বিছানায় ধপ্পাস করে শুয়ে পড়ে। পরদিন সকালে নীরা কলেজে গিয়ে তো অবাক হয়ে যায়। সাদা পাঞ্জাবিতে নীলাকে এত সুন্দর লাগবে নীরা ধারণারও বাইরে। পাঞ্জাবির হাতাটা বরাবরের মতো কোনোই পর্যন্ত ফোল্ড করা, আর সানগ্লাসটাও বুকে ঝোলানো। এই ছেলেটা এত সুন্দর কেন? ছেলে মানুষের এত সুন্দর হতে নেই। বউয়ের অনেক সমস্যা হবে শাকচুন্নিদের হাত থেকে বাঁচাতে। আর যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন, নির্ঘাত এই ছেলেকে নিয়ে কিছু একটা লিখতেন। গরম ভোলানো রূপ, কে বলেছে ছেলেরা মায়াবী হয় না? তার চোখ, কালচে ঠোঁট, ছোট ছোট চুল, উফ, হিলে লাগে একদম। তুমি কি জানো এভাবে কত মেয়ের দিল ঘায়েল করেছো সুন্দরী পুরুষ? এই আপু, তুমি আবার দুলাভাইকে দেখি ক্রাশ খাচ্ছো?
এই আপু, কি 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 হলো? দুলাভাইকে দেখেছো? তার সামনের মেয়েটাকে দেখো। কি দেখবো? আরে এ তো স্মি। সেদিন গোলাপ দিয়েছে, আজ ইসমাইল দিচ্ছে। এই ছেলেটা আস্তে একটা লুচ্চু, কতগুলো মেয়ে লাগে ওর। বারে, তোমার কি? তোমার তো খুশি হওয়ার কথা। ওনার নজর অন্যদিকে যাচ্ছে, তোমাকে ছেড়ে দেবে এবার। জাহার নামে যাকো, আমার কি? একটা কথা না বললেই নয়, মেয়েটা কেমনে চাইয়া আছে দুলাভাইয়ের দিকে। দেখো, মনে হচ্ছে দুলাভাইয়ের শরীর খারাপ হবেই। এত মেয়ে মানুষ নজর দিচ্ছে না। তোর কি? তুই চল। সেটাই তো, আমার কি? অন্যদিন তো দুলাভাই তোমাকে দেখার সাথে সাথে চলে আসতো, আজ মনে হচ্ছে তার সামনে পিছে কেউ নেই। বাহ, একদিনেই এত চেঞ্জ! মেয়েটার ক্ষমতা আছে বলতে হয়। দেখো কত সুন্দর, তাদের বেশ মানাবে। বিয়েতে আমাকে বললে আমি তো ডিএসএলআর নিয়ে যাব ছবি তুলতে। আরেকটা কথা বললে উষ্টা মেরে উল্টা পাঠাবো তোরে। বজ্জাত মাইয়া, সব সময় ফাউল চিন্তাধারা। আজও নীরা হনহনিয়ে যেতেই ফুলের টবের সাথে পা বেঁধে ধপ করে পড়ে যায়। সবাই হাসতে থাকে। নীরা লজ্জায় পড়ে যায়। উঠতে গেলে জামাই টান পড়ে ছিঁড়ে যায়। এরকম অবস্থায় নীরা তো কান্না করে দেবে প্রায়। হুট করে আমি এসে নীরাকে কোলে তুলে নিলাম। নীরা আমাকে দেখে কান্না করে দেয়। দূর পাগলি, কাঁদতে হবে নাকি? তাই এখানে আমি আছি না? আমি পড়ে গেছি আর সবাই হাসছে। সাথে সাথে আমি রাগী দৃষ্টিতে চারিদিকে তাকাই। সাথে সাথেই চারিদিক ফাঁকা হয়ে যায়। দেখো, সবাই চলে গিয়েছে। প্লিজ জান, এইভাবে কেঁদো না। আমি আছি না পাগলি, তোমার সব সমস্যা আমার, বুঝলা? সেটাই তো বুঝাচ্ছিলাম আমি। আচ্ছা টিয়া বিপি, কোন কোম্পানি ডিএসএলআর লাগবে তোমায় বলো তো? তুমি চাইলে আমি বিদেশ থেকে অর্ডার দিয়ে এনে দেবো। ডিএসএলআর? আপনি কিভাবে? তুমি কি একটা কথা জানো আমার শালিকা? আমার পাখিটাকে কেউ কিছু বললে সেটা আমিও জানতে পারি। আর এত সময় তুমি কি বলেছো সেটা আমি খুব ভালো করেই জানি। মানে? ডিএসএলআর তো আমি তোমাকে এনে দেবো, তবে ওই মেয়েটার আর আমার না, তোমার হাড়গোড় ভাঙা পিক দেখার জন্য। কথাটা শোনার সাথে সাথে টিয়া দেয় একদম। আমি টিয়ার দৌড় দেখে এসে দিই। নীরা আবার ক্রাশিত আমার হাসি দেখে। এইভাবে দেখলে কিন্তু আমার লজ্জা করবে। আপনার আমার লজ্জা আছে নাকি? থাকলে এতগুলো মেয়ের সাথে ফ্লার্ট করতে পারতেন। এই নীরু, কি বলতে চাও? তুমি কিন্তু অপবাদ দিচ্ছ। আমি কার সাথে ফ্লার্ট করলাম? হ্যাঁ, আর পুরুষ মানুষের কি লজ্জা থাকে না নাকি? সেটা আপনি ভালো জানেন, কত মেয়ের সাথে দেখা যায় আপনাকে। নীরু, আর ইউ জেলাস? চুপচাপ এখন চলেন। সারাদিন কি এখানে থাকবেন? ও তাই বুঝি? মুন্ডু বোঝেন আমার। সেটা সময় বলে দেবে। আচ্ছা সানগ্লাসটা পরিয়ে দাও আগে, লোকে দেখবে তো বউকে সবার সামনে কিভাবে কোলে নিয়ে যাচ্ছি। হঠাৎ নীরা কিছু অনুভব করে। তবে পিছন দিকে আমার পিঠের কাছের কাপড় ছিঁড়ে গেছে। আমি নীরার দিকে এক পলক দেখি, বলি ওদিকে দেখো। নীরা পাশে তাকাতেই আমি দাঁত দিয়ে নীরার চুলের ক্লিপটা খুলে দিই। তারপর চুল দিয়ে পিছনের দিকে ঢেকে ভালোভাবে চড়িয়ে কলেজ থেকে বের হয়ে আসি। তারপর সোজা নিজের বাড়িতে গিয়ে আসি। এটা কার বাড়ি? তোমার। আমার মানে? নীরু, মানেটা তুমি বুঝতে পারছো না? আমি যাব না আপনার বাড়ি। আমার না না না, আমি আপনাকে মানি না। আর এই সম্পর্ক আমি মানি না। যাস না, যেতে হবে না, যাই ভাই বাড়ি চলে যা। বলেই নীলয় গাড়ি থেকে নেমে দড়াম করে দরজা লাগিয়ে হন করে ভিতরে চলে আসে। নীরা বেচারি চুপ করে বসে আছে। ভয় কুকড়ে গেছে ও আমার রাগ দেখে। এমন বিহেভ কেউ করে? এই কেমন ব্যবহার কর, আস্ত একটা খচ্চর খটাস। প্রথম দিন বাড়িতে এনে এই ব্যবহার, এভাবে নিয়ে এসে রেখেই চলে গেল। আমার কথাটা একবারও ভাবলো না। এখন আমি কি করব? এরই মধ্যে আমি হুড়মুড়ে এসে নীরাকে টেনে কোলে থেকে নিয়ে বাসার মধ্যে চলে যাই। আমি নীরাকে সোজা রুমে নিয়ে যাই। রুম দেখে তো আমি অবাক। পুরো রুমে আমার ছবি ঝুলানো, বাট মাথার ছাদের সাথে বড় করে একটা ছবি টাঙানো। সেটা একমাত্র বিছানায় শুয়ে থেকে সোজাসুজি ভাবে দেখা যাবে। আমি তো পুরো শক। এভাবে কেউ কারো ছবি লাগায় নাকি? আমি ছবিটা ভালোভাবে দেখেই সব। এই ছবিটা সেদিন রাত্রে যখন আমি কোমর বন্ধনী পরার পরে লজ্জায় চোখ বন্ধ করেছিলাম তখনকার। এখন আবার ছবিটা দেখে আমার রাগ আর লজ্জা দুটোই হলো। আমি কিছু বলতে যাবো তার আগেই ছবি নিয়ে কথা বলে মারবো তুলে একটা আছাড়। লকারে পড়ার মতো অনেক কিছুই পাবেন, পরে বাসায় চলে যাবেন, এক সেকেন্ডও থামবেন না। যেদিনে বাড়িকে আর এই মানুষকে নিজের মনে করবেন সেই দিনে আসবেন। ড্রাইভারকে বলে দিয়েছি নিয়ে যাবে।
কথাটা বলেই আমি রুম থেকে বের হয়ে আসি। গাড়ির শব্দ শুনে নীরা বুঝতে পারলো আমি ওকে রেখে চলে গেছি। আজব মানুষ এই ছেলেটা, দেখতে যতটা ভালো তার ব্যবহারটা ততই খারাপ। আস্ত একটা বজ্জাতে কাঁদি। আমার ছবি আমার বিনা অনুমতিতে এবার বেডরুমে লাগিয়েছে, তাও এই পিক আস্ত একটা লুচ্চু। নিলয় টিলয়। নীরা মুখ ভেঙিয়ে লকারটা খুলেই তো অবাক, কারণ লকারে সত্যি লক করা নেই, কিছু টাকাও আছে। ও মা গো, এই ছেলেটার সিকিউরিটি বলতে কি কিছুই নেই নাকি? সাথে সাথে নীরার ফোনের মেসেজের রিং বেজে ওঠে। নীলয়ের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো তার নীর পাখি, আর সেটা সিকিউরিটি যথেষ্ট সতর্কতার সাথে করা আছে। নীরা ফোনের মেসেজ দেখে লকারের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। নীরাজ গভীর চিন্তা করছে, সত্যি তো নীলয় কিভাবে জানতে পারে নীরার সব কথা? সেদিন নীরা যখন সুইসাইড করতে যাচ্ছিল সেদিন নীলয় কিভাবে জানলো? আবার আজ টিয়ার কথাগুলো কিভাবে জানলো? নীরা একবার কোমরে হাত দেয়। না, শুধু চেন, এটাতে কিছু থাকবে না। তারপর গলায় হাত দেয়। না, এটা চেন আর লকেটটা, এখানে কিছু থাকবে না বলে মনে হয় না। এখন নীরা মুচকি হেসে দেয়, কারণ নীরার সমস্ত কথা নীলয় কিভাবে জানতে পারে। নিজের সামনে হাতটা টান করে, কিন্তু নীরা তো শকড, হাতে আংটিটা নেই। গেল ওই আংটিটা? তখন ওর মনে পড়ে কাল রাতে রাগ করে আংটিটা খুলে রেখেছে। আংটি নেই তাহলে ও জানলো কি করে টিয়ার কথা? নীরা মাথায় হাত দিয়ে এবার ফ্লোরেই বসে পড়ে। কিছু ভাবতে পারছি না আমি, খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাব আমি। এই ছেলেটা নিজেও পাগল আর আমাকেও পাগল বানাবে। সাথে সাথে নীরার ফোনে আবার মেসেজ আসে, আমি পাগল। নীরা মেসেজটা দেখে আর কোনো কথাই বলে না, নিজের ওড়নাটা খুলে ভালোভাবে পেঁচিয়ে বের হতে লাগে। তখনই নীরা অনুভব করে ওর পায়ে আঘাতটা বেশ ভালোভাবে লেগেছে। নীরা জোর খাটিয়ে নিচে চলে আসে। ম্যাম আসুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ড্রাইভারের কথা শুনে নীরা মুখ ভাঙিয়ে দেয়। লাগবে না, আমি একা যেতে পারি। কথাটা বলেই নীরা বাসা থেকে বেরিয়ে রাস্তায় যেতেই আমি গাড়ি এনে নীরার সামনেই ব্রেক করি। নীরা তো ভয় পেয়ে যায় আমাকে দেখে। অনলি 10 মিনিটস, এর মধ্যে যদি চেঞ্জ না করে ড্রাইভারের গাড়িতে না ওঠা হয় তো এমন চড় দেব, নিজে ওস্তাদি করার সাহস ঘুচিয়ে দেবো পরিবারে। আমার ঝাড়িতে নীরা আবার দৌড় আসার মধ্যে লকারে অনেকগুলো 3 পিস দেখে নীরা তো অবাক। শখ পাস না নিহারিকা, এই ছেলে পুরে কারেন্টের বাক্স। হয়তো শখ খেতে খেতেই মরবি তুই। যা বেশি করে ওস্তাদি করতে। এই জন্যই লোকে বলে মেয়ে মানুষের বুদ্ধি হটুর নিচে। চিনিস না জানিস না, হুট করে গিয়ে চর মেরে দিলি। সবাই কি আর তোর মতো গর্ধপ নাকি রে? মর এবার, তোর জন্য এই পাশ ঝাড়টাই ঠিক আছে। নীরা চুপচাপ চেঞ্জ করে এসে গাড়িতে উঠে বসে। ম্যাম আপনি গাড়িতে বসলেন যে? ড্রাইভারের কথা শুনে নীরা রাগ উঠে যায়। গাড়িতে মানুষ কেন বসে? না মানে তখন বললেন যে যাবেন না। যেতে না চাইলেও দোষ, আর চাইলে আরো বেশি দোষ। আপনার যেতে হবে না, চাবি আমাকে দিন, আমি একাই চলে যাব। ঝাড়ি মেরে কথাটা বলে। সাথে সাথে নীরার ফোনে আবার মেসেজ আসে। এটা কি ধরনের বিহেভ নীর? বয়স্ক লোকের সাথে এইভাবে কেউ কথা বলে? চুপচাপ ওনার সাথে যাও। অ্যান্ড সো সরি। ফার্স্ট আমার মেসেজটা দেখে নীরার মনটা খারাপ হয়ে যায়। সত্যি তো, এটা কেমন বিহেভিয়ার? বয়স্ক মানুষের সাথে এভাবে চিল্লিয়ে কথা বলে মোটেই ঠিক হয়নি আমার। সরি আঙ্কেল, আসলে আপনার স্যারের উপর রাগটা। আরে কোনো ব্যাপার না ম্যাম, নিলয় বাবাজি তো আমাকে খুব সম্মান করে। উনি খুব ভালো মনের মানুষ, ছোট থেকে দেখছি ওকে। বাইরে থেকে খুব শক্ত, কিন্তু ভেতর থেকে একদম ভাঙা ছেলেটা। আম্মা মারা যাবার পর থেকেই ও আলাদা এ বাড়িতে থাকে। নীরা বিধ্বস্ত চোখে লোকটির দিকে তাকায়। মাম্মা মানে? নিলয় বাবাজির মা বছর সাথে হলো উনি মারা গেছে। মাকে খুব ভালোবাসতো। উনি মারা যাবার পরে একদম পাল্টে গেছে। নীরার মনে পড়ে যায় সেদিনের কথা। সেদিন নীরা নিলয়কে রাগের মাথায় অনেক কিছু বলেছিল, এমনকি ওর মাকে নিয়ে। ওর মা ওকে সঠিক শিক্ষা দিতে পারেনি এমন কথাও ও বলেছিল। কিন্তু নিলয় কিছু না বলে সানগ্লাসটা চোখে পড়ে ওখান থেকে চলে আসে। আজ নীরা বুঝতে পারছে সেদিন না জানতে নিলয়কে কত বড় কষ্ট দিয়েছিল। সেদিন চোখের পানি লুকাতে ও যে সানগ্লাসটা পড়ছিল এতেও কোনো ডাউট হলো না। নীরা বাসায় এসে চুপটি করে শুয়ে আসছে। নিলয়ের কথা বড্ড ভাবাচ্ছে নীরাকে। হঠাৎ করেই উঠে নীরা আংটিটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আজ বাসায় আসার পর থেকে নিলয় নীরাকে একটা ফোন বা মেসেজ কিছু দেয়নি। নীরা ফোনটা নিয়ে নাড়াচাড়া করছে। নীরা খেয়ালই করেনি ওর ফোনের কভারটা চেঞ্জ, সেখানে অনেক ডিজাইন সহ এন ওয়ার্ডটা স্পষ্টভাবে লেখা। নীরা মুচকি হেসে ফোনটা মুঠো করে বুকের সাথে চেপে ধরে। আজ 3 দিন হলো আমার সাথে নীরার কোনো দেখা হয়নি। এই কদিন নীরা যে কেমন কেটেছে শুধু ওই জানে। নীরা টিয়া কলেজ থেকে বের হইতো শকড। আমি কিছু ছেলে মেয়ের সাথে বসে আড্ডা দিচ্ছি, আর একটা মেয়েকে দেখে নীরা বেশি শক। মেয়েটা আমার কাঁধে হাত দিয়ে বসে আছে।
হেব্বি সুন্দরী মেয়েটা, যে দেখবে সেই পাগল হয়ে যাবে। আমি এক হাত মেয়েটার হাতের আঙ্গুলের ভাঁজে দিয়ে আছি। নীরা বুকের মধ্যে অজানা ব্যথা অনুভব করে, আর মেয়েটা ওদের দেখে দৌড়ে এসে নীরাকে জড়িয়ে ধরে। কেমন আছে আপু? পাশ থেকে টিয়া চিৎকার করে ওঠে। মেয়েটা নীরাকে ছেড়ে টিয়াটাকে জড়িয়ে ধরে। ভালো আছি রে পিচ্ছি, তোরা কেমন আছিস? নীরা একটা ঘোরের মধ্যে আছে। পুরো 3টে দিন পর আমাকে দেখছে ও। মনের মধ্যে একটা প্রশান্তির বাতাস বয়ে যাচ্ছে। আশেপাশে কোনো কিছুর কানে যাচ্ছে না। খুব ভালো। তুমি এখানে আর নিলয় মানে ভাইয়ের সাথে কি করছো? নীরা এখনো নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটা একেবারে জন্য ওর দিকে তাকায়নি। সবার সাথে খুব কথা বলছে, কিন্তু ওকে যেন দেখছেই না। নিলয়, সে তো আমার খুব ভালো বন্ধু। গ্রাজুয়েশন একসাথে কমপ্লিট করেছি। নিলয় ফোন করে বলল দেখা করার কথা। আমরা সবাই পুরানো ব্যাচ, একসাথে আছি আজ, কিন্তু জানতাম না তোরা এই কলেজের। ও, ভালোই হলো আপু, তোমার সাথে কতদিন দেখা নেই। আব্বু আম্মু কেমন আছে? ভালো আছে রে পালি। তুই যাবি নাকি আমার সাথে বাড়িতে? না, কলেজে অনেক চাপ, তাই না নিরূপু? টিয়া কথাটা বলে নীরার দিকে তাকিয়ে দেখে নীরা নিলয়ের দিকে তাকিয়ে আছে। টিয়া নীরার মনের কথাটা বুঝতে পারে। এরই মধ্যে হঠাৎ আমি হাত তুলে নীরার দিকে ইশারা করি। এবার নীরার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমার ডাক শুনে। মনি, আয়, এখন যেতে হবে। আছি রে, সময় পেলে ফুপ্পির সাথে দেখা করে আসবো। আসি রে নিহারিকা পাগলি। মনিরা চলে গেল। আমি মনিরাকে নিজের বাইকের পিছনে বসিয়ে নিয়ে চলে আসি। এটা দেখে নীরা উল্টে ঘুরে দাঁড়িয়ে পড়ে। নিরু আপু, তুমি কাঁদছো কেন? নীরা চোখের পানি মুছে টিয়ার হাত ধরে বের হয়ে আসে কলেজ থেকে। এই আপু, কাঁদছো কেন বলবা তো? বের হতেই বাইকে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে দুজন পড়ে যায়। টিয়াকে সেভ করতে গিয়ে আঘাতটা নীরার বেশি লাগে। আপুই, ঠিক আছো তুমি? নীরা চোখের সামনে সব আবছা হয়ে আসে। কোনো রকমে টিয়ার হাত ধরে দাঁড়াতেই মা ঘুরে আসে। আপু। নীরা চোখ খুলতে দেখে ও ওর রুমে, আর ওর আব্বু পাশে বসে আছে। কেমন আছে আমার আম্মুটা? নীরার বাবা নীরার মাথায় চুমু দিয়ে কথাটা বলে। নীরা ওর বাবাকে ধরে উঠে বসে। কিছু হয়নি বাবা, সামান্য মাথাটা একটু ব্যথা করছে। তুমি কেমন আছো বাবা? কখন এলে? আমি তো সে সকালে এসেছি, কিন্তু আমার আম্মুটার এমন অবস্থা দেখে কিভাবে ভালো থাকতে পারি বল? নীরার টিয়ার কথা মনে হয়। টিয়া কোথায় আপু? ও কেমন আছে? তোমার পাশে তাকিয়ে দেখো। নীরা পাশে তাকিয়ে দেখে টিয়া বেঘোরের পাশে ঘুমোচ্ছে, হাতে হালকা ব্যান্ডেজ করা। ইস, পাগলিটার হাতে অনেকখানি লেগেছে। একবার নিজের দিকে তাকিয়ে দেখো আম্মু। কপালে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, এগুলো যে টিয়াকে সেভ করতে গিয়ে হয়েছে সেটা আমার জানতে আর বাকি নেই। আর তুমি যে আমাকে মিথ্যা বলেছো সেটা জানতে আমার বাকি নেই, যে তোমার শুধু মাথায় ব্যথা হয়েছে। এই যে বাপ বেটি কি করা হচ্ছে শুনি? রাত কত হয়েছে জানাছে? খেতে হবে না? আম্মু, খেতে ইচ্ছে করছে না। না করুক, তবুও খেতে হবে। দেখি, হা করো। নীরার মা নীরাকে খাইয়ে দেয়, তারপর টিয়াকেও টেনে বসিয়ে খাইয়ে দেয়। টিয়া ঘুমোচ্ছে আর খাচ্ছে। এটা দেখে নীরা হেসে ফেলে। নীরা শুয়ে শুয়ে নীলার কথাগুলো ভাবছে। সে কি জানি না নীরার এমন অবস্থা? ও তো বলেছিল সমস্ত সিকিউরিটি সে নিয়েছে। মনিরাকে মনি বলে ডাকলো, হয়তো আদরেটা। মনিরাকে কেউ মনি বলেনি আজ পর্যন্ত, কিন্তু নিলয় ডাকলো। টিয়ার বড় বোন মুনিরা দেখতে খুব সুন্দর। আমার সাথে যে কন্ট্রাক্ট আছে সেটা নীরা জানে না। আমি মনিরাকে নিয়ে বসে থাকা, তাকে ডাকা, সাথে নিয়ে বেরিয়ে যাওয়া, এসব কথা মনে হতে নীরা চোখে পানি পানি গড়িয়ে পড়ে। 4 দিন হলো নীরার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। হয়তো তার মোহ ছিলাম, ভালো লাগা ছিলাম, সময়ের সাথে সাথে সব কমে গেছে। নয়তো অন্য কোনো মেয়েকে তুমি আমার কাছে ঘেঁষতে দিতে না। এই তোমার ভালোবাসা? সব ছেলেরাই এমন। আই হেট ইউ নিলয়, টিলয়, আই হেট ইউ। নীরার মনে মনে হাজারো চিন্তা করে শুয়ে পড়ে। সকালে নীরা অসুস্থ থাকা সত্ত্বেও কলেজে আসে। আব্বুকে অনেক জোর করে বুঝিয়ে সুঝিয়ে আসে। মিথ্যা বলে যে ক্লাস টেস্ট আছে। টিয়া চুপি চুপি নীরার পিছনে পিছনে আসছে। টিয়া কয়েকদিন ধরে খুব করে নীরাকে ফলো করছে। নীরাকে ঠিক তার আগের মতো লাগছে না তো। নীরা কলেজে ঢুকতেই তো অবাক। টিয়া তো শক। আপুরে, এটা কলেজ নাকি ভাঙাড়ির দোকান রে? ঠিক বলেছিস, মনে হচ্ছে কলেজের একটা বাইক অস্ত নেই। এমন ভাবে এতগুলো বাইক ভাঙলো কে? তাও মনে হচ্ছে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। মনে হচ্ছে আমপান কলেজের বাইকের উপর দিয়েই গেছে। আমি কিছু আন্দাজ করতে পারছি। টিয়ার কথা শুনে নীরা টিয়ার দিকে তাকায়। কি? না, কিছু না।
আউচ! কি হলো? নীরা ঘাসের উপরেই বসে পড়ে, জুতোটা খুলে পাটা বের করে। আপু, রক্ত কাটলো কিভাবে? জানি না, মনে হচ্ছে কাচের টুকরো ঢুকে গেছে। আসমানের দিকে তাকিয়ে হাঁটো কেন? দেখো তো অবস্থা, দুলাভাইকেও দেখছি না। আমি মরে গেলেও তুই ওকে কিচ্ছু বলবি না, কথাটা। বলে নীরা উঠে হন হন করে চলে যেতে লাগে। পিছনে তাকিয়ে দেখে টিয়া এখনো দাঁড়িয়ে আছে। আসবি নাকি ওখানেই দাঁড়িয়ে দেখবি? বলেই সামনে ঘুরতেই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেই সে নীরার কোমর জড়িয়ে নেয়। নীরা এক চাউনিতে তাকিয়ে আছে তার দিকে। 4 দিন পরে তাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে সে। নীরার হার্টবিট এত জোরে বেড়ে গেছে, মনে হচ্ছে সেটা এখনই বের হয়ে চলে আসবে, এসে বলবে, মিস ইউ নিলয়, মিস ইউ সো মাচ। আনমনে নীরা চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ করে মনিরার কথা মনে পড়ে যায় নীরার। ওকে যেমন নীর পাখি বলে, তেমনই মনিরাকেও মনি বলে ডেকেছে কালকে কথা মনে হতে নীরা আমাকে কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু আমি সেটা না করে ওকে টেনে নিজের কাছে নিয়ে নিলাম। শাস্তি ডোজটাকে আরো বেশি দিতে হবে, হ্যাঁ? আমার কথা শুনে নীরা আমরা চোখের দিকে তাকায়। বারণ করেছিলাম না, আংটি হাত থেকে খুলবে না? নীলার বিধ্বস্ত কণ্ঠে গর্জে ওঠে কথাটাই। তার মানে আংটি খুলেছিলাম, তাই আপনি এই কয়েকদিন আমার সাথে কথা বলেননি? নীরার কথা শুনে আমি রাগী দৃষ্টিতে নীরার দিকে তাকাই, তারপর সোজা ক্যাম্পাসের দিকে যেতে লাগি। তখনই কলেজ পরিষ্কার করতে কিছু মানুষ আসে। তারা সোজা বাইকের টুকরোতে হাত দিতেই নীলয় রেগে গর্জে ওঠে, একটা জিনিসও কেউ টাচ করবে না। আমার রাগী কণ্ঠ শুনে নীরা ভয় কেঁপে ওঠে। নীলার সাথে সাথে নীরাকে হালকা থুতু ছিটিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। পাখি, তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে তো বকা দিইনি আমি, হ্যাঁ? নীলা আবার ওদের দিকে তাকায়, এবার একটু আস্তে ছাড়ি মারে। পেমেন্ট করা কখন হয়েছে পরিষ্কার করার জন্য? আর আপনারা এসছেন কখন? যেটা হবার ভয় আপনাদের ডাবল পেমেন্ট করেছি সেটা অলরেডি তো হয়ে গেছে, বাড়তি পেমেন্ট ফেরত দিয়ে কাজ করেন, যত্তসব। নীরা তো লজ্জায় মরে যাচ্ছে, এত মানুষের সামনে এইভাবে কোলে নিয়েছে, তারপরে আবার জড়িয়ে বুকের সাথে মিশিয়ে নিয়েছে। মানুষ কি ভাববে? এত বাইক কেন ভেঙে? এক্সপ্লেইন দিতে বাধ্য নই, আমার কথা শুনে ওর রাগ হয়। উফ, এত জোরে জড়িয়ে ধরছেন কেন? হালকা করে জড়িয়ে ধরুন প্লিজ। নীরার কথা শুনে আমি রাগী দৃষ্টিতে ওর দিকে তাকাই। কেন? আমার কাছে ভালো লাগছে না, তাই না? আমার কথা প্রেক্ষিতে নীরা কি বলবে, তাও পাবলিক প্লেসে? অবশ্য আমি যেখানে দাঁড়িয়ে থাকি সেখানে কারো দাঁড়ানোর সাহস থাকে না, কিন্তু তারপরও নীরা কিভাবে বলবে তার বুকে সে কতটা শান্তি পাচ্ছে? আমি নীরাকে অবাক করে দিয়ে নামিয়ে দিই। সরি আপনাকে এভাবে টাচ করার জন্য, কথার বলে আমি কলেজ থেকে চলে যাই। নীরা বেশ অবাক হয়। এই ছেলে নিজেকে ভাবেটা কি? নিজে যা বুঝবে তাই করবে? এটা কোনো কথা হলো? চুন থেকে পান খসলেই হয়ে গেল, বজ্জার ছেলে একটা। নীরা ভাবতে ভাবতে সামনে দেখে অবাকের চরম পর্যায়ে শখ খায়। নীলও একটা রিক্সা নিয়ে এসেছে। নীরা সামনে এসে রিক্সা থেকে নেমে দাঁড়ায়। দুলাভাই, আপনার তো বাইক আছে, তবুও রিক্সা কেন? টিয়ার কথা শুনে আমি রাগী চোখে নীরার দিকে তাকাই, যাতে তোমার বোনের কারো টাচ সহ্য করতে না হয়। হাঁচ কাটতারা লোক একটা। রিক্সাওয়ালাকে বলে দিয়েছি দুজনে উঠে চলে যাও, আমি আসছি। কথাটা বলে আমি হলহনিয়ে বের হয়ে যাই। আপু, কি করেছিস তুই আবার? আমার দুলাভাইটা রেগে গেল কেন? টিয়ার কথা শুনে নীরা রাগী চোখে ওর দিকে তাকাই। টিয়া দেয় এক দৌড়। টিয়ার কিছু পারুক আর না পারুক, দৌড়টা বেশ ভালোভাবে দিতে পারে। নীরা খুঁটিয়ে খুঁটিয়ে সোজা ক্লাসরুমে এসে বসে পড়ে, তারপর ব্যাগ থেকে একটা টিস্যু বের করে পায়ে জড়িয়ে নেয়। তুমি পাল্টে গেছো। এ কেমন ভালোবাসা তোমার? মনে লাগে না বুকে কি আঘাত করে? নয় আংটিটাই খুলেছিলাম তাই বলে এভাবে অ্যাভয়েড করবে? পরে তো আবার পড়েছি নাকি? এটা কেমন শাস্তি তুমি জানো? এই কয়েকদিন কিভাবে গেছে আমার। আবার এটুকুতেই ধপ করে নামিয়ে দিয়ে চলে গেল। রিক্সা নিয়ে আসলে আজব ছেলে একটা। কাল আমার অ্যাক্সিডেন্ট হলো, একটা বারের জন্য জিজ্ঞেস করলো না আমি কেমন আছি। কেন করবে? আমি কি ওর কিছু হই নাকি? ওর তো কত মেয়ে আছে, ওর মনে আছে। আমার কিছু হলে ওর কি যাবে আসবে? নীরা ধ্যান ভাঙলো আমার কথাতে। মে কাম ইন ম্যাম? আমার কথা শুনে সবাই ক্লাসরুমে দরজার দিকে তাকায়। সবাই অবাক আমাকে ক্লাসে দেখে। সিনিয়র স্টুডেন্ট আর কলেজের ভিপি হওয়ায় আমার খ্যাতি একটু বেশি আছে কলেজে। আর ওর ব্যাকগ্রাউন্ড শুনে ওর কোনো কাজে কেউ বাধা দিতে পারে না। ক্লাসের মেয়েগুলো সবাই যেন নীলাকে গিলে থাকে। আশেপাশে বেঞ্চ থেকে এমন সব আওয়াজ নীরা কানে আসে যে নীরা রেগে বোম হয়ে যায়। নীরা ম্যামের দিকে তাকিয়ে দেখে তিনিও নীলয়কে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করতে ব্যস্ত। করবে না কেন, অল্প বয়সী ম্যাডাম বলে কথা। আর উনি রাক্ষস রাজা বলে কথা।
নীরার আর সহ্য হলো না, নিজের ব্যাগটা ঠাস করে ফ্লোরে ফেলে দিল। এতে সবার মনোযোগ এবার নীরার দিকে ফেরে। নীলায় অনুমতি তোয়াক্কা না করে সোজা নীরার পাশে এসে দাঁড়ায়। নীলায় রাগী ফেস দেখে নীরা মাথা নিচু করে দেয়। সবার নজর এখন ওদের দিকে। যেতে বললাম, যাওনি কেন? বাইরে যাও। আমার রাগী কণ্ঠ শুনেও নীরা তোয়াক্কা করলো না। মনে মনে ভয় পেলেও এমন একটা ভাব করলো যেন আমার কথা শুনতেই পাইনি। আমার ধৈর্যের পরীক্ষা নিও না নীর। আমি দাঁতে দাঁত চেপে কথাটা বললাম। নীরা আবার ভয় পেয়ে যায়। আমি ক্লাসটা করতে চাই, প্লিজ। ইউ ক্যারি অন ম্যাম। ম্যামের উদ্দেশ্যে কথাটা বলে নিলয়। নীলয়ের রাগী কণ্ঠতে ক্লাসের ম্যামও থমকে যায়। তিনি আগের মতো ক্লাস শুরু করেন, আর বাকি স্টুডেন্টরা ম্যামের দিকে মনোযোগ দেয়। আমি হুট করে নীরার পায়ের কাছে ফ্লোরে বসে পড়ি। পা বের করো। কোনো কথাতে নীরা না করে না। যেই পর্যায়ে ঘাড় তারা লোক, এটা আবার কিছু হলেই সবার সামনে না গালেও ওপর পড়ে। নীরা পা দুটো বের করতে আমি কাটা পাটার হাঁটুর উপরে দিই। টিস্যু দেখে এসে নীরার দিকে তাকায়। নীরা নজর সরিয়ে ম্যামের দিকে নেয়, কারণ এখন যদি ওর দিকে নীরা তাকায় না জানি তার নজরে ভস্ম না হয়ে যায়। আমি পকেট থেকে কিছু জিনিস বের করে নীরা পায়ে ব্যান্ডেজ করে দিই, কিন্তু কাইজি আনতে ভুলে গেছি, যার দরুন ব্যান্ডেজের কাপড়টা কাটতে পারছি না। স্কেলটা একটু দাও তো। নীলার কথা শুনে নীরা জিদ করে ওঠে। না না না, প্লিজ মারবেন না। আপনি আমাকে কোলে নেবেন, নিয়ে কিস করলেও করেন। আমি আর কিচ্ছুতেই না করবো না, প্লিজ তবু মারবেন না আমাকে। নীরার কথা শুনে সবাই নীরার দিকে তাকিয়ে আছে। নীরার কথা আমি এবার লজ্জা পাই। যতই হোক ভিপি বলে কথা, আর ম্যামের সামনে এমন কথা। আল্লাহ, মাথা মোটা মেয়েটাকে নিয়ে কি যে করবো আল্লাহ মালুম। স্কেল দিয়ে কাপড়টা কাটবো, গর্ধব মেয়ে কোথাকার। তোমাকে মারবো না, তুমি তো নাক কেটে দিলে আমার। দাঁতে দাঁত চেপে কথাটা বলি আমি। নীরা বুঝতে পারে কি স্টুপিডের মতো কথা বলেছে ও। এখন যে কি পরিমাণ লজ্জা লাগছে ও নিজেই বুঝতে পারছে না। ইচ্ছে হচ্ছে সিট বেঞ্চের নিচে ঢুকে বসে পড়ি। আমি হাত দিয়ে টেনেই কাপড়টা কাটি। নীরার চিৎকার শুনে নীলয় করুণ চোখে নীলার দিকে তাকায়। বেশ হয়েছে, এমনি কি আমি গর্ধব বলি? স্টুপিড একটা। দেখে শুনে চলতে পারো না? সামনে কে থাকে কি থাকে দেখতে পারো না? এইভাবে কেউ চলাফেরা করে নাকি? কাল যদি বেশি কিছু হয়ে যেত তাহলে কি হতো বুঝতে পারছো? আর একদিন যদি আমি এসব দেখেছি, সোজা পা কেটে ঘরে বসিয়ে রাখবো। কিন্তু কি মনে থাকবে তো? নীরা বেচারি ভয়ে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলে। আমার ধমক শুনে ক্লাসের সবাই নীরার দিকে তাকিয়ে আছে। বড় কথা, ম্যাম নীরার চেয়ে বেশি ভয় পেয়েছে আমার ধমকানিতে। কি ছেলে রে বাবা, আগুনের গোলা। ম্যামের মুখে কথাটা শুনে নীরা মুখটা বাংলার পাঁচের মতো করে দেয়। ম্যামের কথাটা নীরার মোটেও পছন্দ হয় না। নীরার ইচ্ছে করছে ম্যামকে কয়েকটা কথা শুনিয়ে দিতে। লুচু ম্যাডাম একটা। কথাটা বলে নীরা খড়িয়ে রুম থেকে বের হয়ে আসে। নীরার ইচ্ছে করছে মারাত্মক ভাষায় ম্যামকে বকা দিতে। নীরার আগের মাথায় টিয়াকে রেখে বাসায় চলে আসে। এসেই তো নীরা কান্না করে দেবে এমন অবস্থা। মুনিরা বসে আছে ওর রুমে। মুনিরাকেও নীরার আর এতটুকু সহ্য হচ্ছে না। মুনিরা ন্যাকা করে এসে নীরাকে জড়িয়ে ধরলো। নীরার এখন ইচ্ছে হচ্ছে উষ্টা মেরে ওকে রুম থেকে বের করে দিতে। মুনিরা সুন্দরীর সাথে যে আস্ত লুচু সেটা নীরা খুব ভালো করেই জানে। আর এটাও বুঝতে পেরেছে আমার দিকে মুনিরার নজরও পড়েছে। কালোর হাবসাব দেখে নীরা বুঝতে পেরেছে। কি রে, কথা বলছিস না কেন? কার কথা ভাবছিস এত? মুনিরার ডাকে নীরা পৃথিবীতে ধপ করে পড়ে যায়। কই না তো। আচ্ছা আপু, তুমি হঠাৎ এখানে? আর বলিস না, তোর ভাইয়ার জন্য। মনিরার কথায় নীরা আটকে ওঠে। ভাইয়া মানে? নীরার মনটা ভেঙে চুরে দুটুকরো হয়ে গেল। আরে তুই চিনবি না, ওই যে কাল কলেজে আমাকে ড্যাশিং যে ছেলেটা ডাকলো সেই। নিলয়? হ্যাঁ, তুই চিনলি কিভাবে? নীরা চুপটি করে দরজা বন্ধ করে বসে আছে। আজ ব্যালকনির দরজা লক করে রেখেছে সে। মুনিরার কথা শুনে ওর পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। নীরা মুনিরার কোনো কথার উত্তর দেয়নি। রিলেশন যদি থেকেই থাকে একটা মেয়ের সাথে, তাহলে ওকে দিয়ে কেন রেজিস্ট্রি পেপারে সই করিয়ে নিল? সেটা কি শুধু প্রতিশোধ নেবার জন্য? ও আর চাপ নিতে না পেরে ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে বসে পড়ে। সেই কলেজ লাইফ থেকে রিলেশন আমাদের। আমাকে তো চোখে হারায়, তাই তো ও বললো আমাকে এখানে বসে থাকে। এখানে থাকলে রোজ দেখা করতে পারবে। আর জানিস, খালা আমাকে ডেটে নিয়ে যাবে। অনেক ভালোবাসে রে আমাকে। কি লাকি আমি। আর ওর মতো ড্যাশিং ছেলের যোগ্য তো আমার মতো টল, স্মার্ট, কিউট মেয়ে, তাই না বল? ও তো আবার শর্ট শ্যামলা মেয়েদের পছন্দ নয়। এক কথায় অ্যালার্জি, বুঝছিস? নিলয় এটা কিভাবে করতে পারলো ওর সাথে? এটাই তাহলে ওর রূপ? তাই তো আমি মনিরা আপুর কাছে কিছুই না। মনিরা আপুকে রেখে উনি আমাকে ভালোবাসতে আসবেন নাকি? মনিরা আপু কত সুন্দর, আর আমি। এসব ভাবতে ভাবতে নীরা সাওয়ার নিয়ে বেরিয়ে আসে।
নীরা তাকিয়ে দেখে মনিরার ফোন ওর রুমে আছে আর বারবার ফোন আসছে, আর ফোনটা নিলয় করছে এটা নাম্বার দেখে বুঝতে পারে। কিছু মনে করে নীরা ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম দুলা ভাই। নিলয় তো শকড কণ্ঠ শুনে। নিলয় বুঝতে অসুবিধা হয় না যে কণ্ঠটার মালিককে, কিন্তু হঠাৎ করে দুলাভাইটা আমার হজম হয় না। কি হলো দুলা ভাই, চুপ করে গেলেন যে? আমাকে চিনতে পারেননি? আমি আপনার মনির বোন, সম্পর্কে শালিকা। এইবার রেগে যায়, খট করে ফোনটা কেটে নীরার ফোনে ফোন দেয়। নীরা নিজের ফোনটা হাতে নিয়ে কল কেটে দেয়। আমি আবার মনিরার ফোনে ফোন করি। নীরা এবার ইচ্ছে করে ফোনটা রিসিভ করে না। আমি আবারও ফোন দিলাম। নীরা রিসিভ করে কথা না বলে ফোন নিয়ে ও ঘরে চলে যায়। মনিরা টিয়া গল্প করছে। মনির আপু, তোমার ফোন। নীরার কথায় ওদের নজর টিয়ার দিকে যায়। টিয়া তো শক ওকে দেখে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। কে ফোন দিয়েছে রে? দুলা ভাই। টিয়া লাফিয়ে ওঠে। এই আপু, তুমিও বিয়ে করে নিয়েছো নাকি? কি শুরু করেছো তোমরা, বলো তো? বিয়ে করে বলছো আমি কারো শালিকা হয়ে গেছি? দূর, কারো বিয়েটাই খেতে পারলাম না। নীরা রেগে টিয়ার দিকে তাকায়। টিয়া চুপ করে যায়। দেখি ফোন দে। ও নিলয়, এই ছেলেটা এক মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না। তোরা থাক, আমি কথা বলে আসছি। মনিরার কথা শুনে টিয়া বিধ্বস্ত চোখে নীরার দিকে তাকায়। এবার আর বুঝতে বাকি রইল না যে নীরার এই অবস্থার কারণ। নীরা ওর রুমে চলে যায়। টিয়া ওর পিছু পিছু রুমে ঢুকে পড়ে। নীরাপু, এসবের কাহিনী কি? দুলাভাইয়ের সাথে মুনির আপু কিভাবে কি? নিলয় আমাদের দুলা ভাই হয় টিয়া। মনিরা আপুর সাথে ওনার অনেক দিনের সম্পর্ক। মনিরা আপু সেটাই বললো আমাকে। কথাগুলো শান্তভাবে বলছে আর বিছানা ঠিক করছে, আর মনের মধ্যে উথাল পাথাল হচ্ছে। মিথ্যা কথা এটা। গত 3 বছর যাবত জিসান ভাইয়ের সাথে আপুর সম্পর্ক চলছে। আমি সেটা ভালো করেই জানি মুনির আপু মিথ্যা বলছে। আমাকে এক গ্লাস পানি দিবি টিয়া? পিপাসা পেয়েছে খুব। টিয়া যে আমার কথা ইগনোর করতে চাইছে সেটা টিয়া বেশ বুঝতে পারে। টিয়া পানি এনে নীরাকে দেয়। টিয়া, আমার ব্যাপারটা মনিরা আপুর কানে যেন না যায়। সব জানলে মনিরা আপু কষ্ট পাবে। কারণ তুই অবশ্যই চাইবি না আমার জন্য তোর নিজের বোন কষ্ট পাক, আর আমিও চাই না আমার জন্য ওদের সম্পর্কে কোনো সমস্যা হোক। বুঝতে পেরেছিস? টিয়া কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়।